এই যে আমরা ভয় পাই, কেন ভয় পাই? কেন অন্ধকারে আরো বেশি ভয় পাই? কেন অন্ধকারকে আমাদের অস্বাভাবিক লাগে? কখনো ভেবে দেখেছেন? বলা হয়ে থাকে যে এটা হয়তো আমাদের পূর্বপুরুষের কারণে। যখন বাড়ি ঘর ছাড়া মানুষ খোলা জায়গায় ঘুমাতো, তখন অন্ধকারেই যত সব বিপদ নেমে আসতো। বিভিন্ন হিংস্র প্রাণীর আক্রমণ থেকে শুরু করে নানা ধরনের বিপদ, এবং সেগুলো রাতেই ঘটত। আর তখন থেকেই মানুষ অন্ধকারকে ভয় পাওয়া শুরু করে। এবং যুগের পর যুগ, শুধু না, শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ হয়তো এই কারণেই ভয় পায়। আপনাদের কি মনে হয়, মানুষের এই ভয় পাওয়াটা কি সেখান থেকে এসছে? আমরা আর একটা জিনিস কখনো ভেবে দেখেছি? আমাদের ভয় লাগে সেই জিনিসগুলোতে যেগুলো আমরা দেখতে পাই না। ধরুন, একটা শব্দ হচ্ছে, সেই শব্দের উৎস যদি আমরা দেখে ফেলি তাহলে ভয়টা কম লাগে, কিন্তু সেই শব্দের উৎস যদি আমি না দেখতে পাই তাহলে ভয়টা বেড়ে যায়। যা কিছু অদৃশ্য, ধরুন হয়তো আপনি এই সময়ে আপনার রুমে একা আছেন, আপনি অনুভব করছেন এই রুমটিতে আপনি একা নন। কোনো একজনের অস্তিত্ব আপনি টের পাচ্ছেন, হয়তো কোনো শব্দের মাধ্যমে বা একান্ত অনুভবের মাধ্যমে আপনি বুঝতে পারছেন এই ঘরে আপনি একা নন, অন্য কোনো একটা এনার্জি এই ঘরে রয়েছে। কি হয় তখন? তখন কিন্তু আমাদের ভয়টা আরো বেড়ে যায়, কারণ আমি বুঝতে পারছি যে এই রুমে অন্য কারো অস্তিত্ব আছে, কিন্তু তাকে আমার দেখার উপায় নেই, কোনো কিছু করার উপায় নেই। ভয়টা অদৃশ্য কোনো কিছুর ওপরে আরো বেড়ে যায়। যুগের পর যুগ ধরে আমরা ভয় পাই, আর আমাদের পূর্বপুরুষের কারণে হয়তো আমরা অন্ধকারকে আরো বেশি ভয় পাই। আসলে যা কিছু অদৃশ্য, হয়তো অন্ধকারের সাথেও এর একটা মিল খুঁজে পাবেন। যেমন ধরুন, অন্ধকার মানেই সেখানে কোনো আলো নেই, আর যেখানে আলো নেই সেখানে সবকিছুই অদৃশ্য। অদৃশ্য ঠিক বলবো না, মানে দেখা যায় না আর কি। ওই যে বলেছিলাম, যা কিছু দেখা যায় না কিন্তু অনুভব করা যায়, তাতেই আমাদের ভয় বেশি। জানি না কতটুকু গুছিয়ে বলতে পারলাম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার নাম মিম। আমি আপনার অনেক পুরনো একজন লিসেনার। আমার বাড়ি গাইবান্ধাতে। আমি আমার সঙ্গে ঘটে যাওয়া একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে চাই। ঘটনাটি মূলত আমরা যে বাড়িতে থাকি সে বাড়িকে কেন্দ্র করে। আমরা এই বাড়িতে 10 বছরের বেশি সময় থেকে ভাড়ায় আছি। যদিও পড়াশোনার জন্য আমাকে এখন ঢাকায় থাকতে হয়। বাড়িটির ব্যাপারে একটু বর্ণনা দিই। বাড়িটি মূলত মুক্তিযুদ্ধের পরে বানানো হয়েছিল। বাড়িটি 1 বিঘার একটু কম জায়গার উপরে বানানো একটি দোতলা বাড়ি, 4টা ইউনিট, নিচে 2টো, ওপরে 2টো, এবং বাড়ির পেছনে বেশ কয়েকটা আম গাছ সহ অনেক গাছগাছালি রয়েছে। বাড়িটির পেছন সাইডে হাফ ওয়ালের একটি ছোট্ট ঘর ছিল, যেটাতে কেয়ারটেকার থাকতো বাড়িটি দেখাশোনা করার জন্য। আরেকটা কথা বলে রাখি, আমাদের বাড়ির যে মূল মালিক তিনি মারা গিয়েছিলেন 1990-এর আশেপাশে। উনি মারা যাবার পরে আমাদের এই পুরো বাসাটা 5 থেকে 7 বছরের মতো ফাঁকা পড়েছিল। বাড়িওয়ালার একজন মেয়ে ছিল, উনি মেডিকেলে পড়ার জন্য ঢাকায় স্থায়ীভাবে বসবাস করেন। পরবর্তীতে বাড়িটা ঠিকঠাক করে ভাড়া দেয়া হয়। বাড়িটির 4 ইউনিটের মধ্যে আমরা নিচতলায় থাকতাম। নিচতলার 2য় ইউনিটে বাড়িওয়ালার আসবাব ছিল। ঈদে কখনো বাসায় আসলে বাড়িওয়ালার মেয়ে ওখানে থাকতো। নর্মালি ওটা গোডাউন হিসেবে ইউজ করা হতো। 2য় তলার 2টি ইউনিটে 2 ভাড়াটিয়া থাকতো। আরেকটা কথা বলে রাখি, আমাদের বাসায় যে কেয়ারটেকার দেখাশোনা করে তিনি একজন বৃদ্ধ মহিলা, বয়স 70 থেকে 80 হবে। তার ব্যাপারে বেশ কিছু ঘটনা শুনেছিলাম। এই বৃদ্ধ মহিলাকে সবাই আইজলের নানি বলে ডাকে। বুড়িটির মাথায় কোনো চুল নেই। চুল নেই বলতে মাথায় নাকি চুল ছিল, সবই পড়ে গিয়েছে। আইজলের নানির চুল পড়ে যাওয়ার পেছনে একটা রহস্যজনক ঘটনা রয়েছে। ঘটনাটি এরকম, আমাদের বাড়ির পেছনে বেশ কিছু আম গাছ রয়েছে। আগেই বলেছিলাম। আইজলের নানি রুমে একাই থাকতো।
জ্যৈষ্ঠ মাসের কোনো এক মধ্যরাতে প্রচণ্ড ঝড় বৃষ্টি এবং বাতাস শুরু হয়। এরকম মাসে প্রচণ্ড আম পড়ে ঝড় বৃষ্টিতে। বৃদ্ধ যে ঘরে থাকে সে ঘরের পাশে বেশ কিছু আম গাছ ছিল বিধায় কোনো আম পড়লে সেই বৃদ্ধ বুঝতে পারতেন। তো সেদিন আনুমানিক রাত 2টা থেকে 3টার আশেপাশে বৃদ্ধ মহিলা আম পড়ার শব্দে রুম থেকে বের হয়ে আম নিয়ে আসতে যায়। বিদ্যুৎ চমকাচ্ছিল, সঙ্গে বাতাস ছিল। বুড়ি বের হয়ে দেখে আম গাছের নিচে 2-3টা ছোট ছোট বাচ্চা আম নিয়ে দৌড়াদৌড়ি শুরু করেছে। বৃদ্ধ মহিলা অত কিছু বুঝতে না পেরে বাচ্চাগুলোকে সেখান থেকে তাড়িয়ে দেয় এবং আমগুলো তার রুমে নিয়ে আসে। পরবর্তীতে আমগুলো কোনো চিন্তা ছাড়াই খেয়ে ফেলে। তার কিছুদিন পর থেকে বৃদ্ধ মহিলা অস্বাভাবিক আচরণ শুরু করে। পরবর্তীতে তার আত্মীয় স্বজন বুঝতে পারে তার উপরে জিনের আসর হয়েছে এবং আমগুলি খাওয়ার পর থেকে তার মাথার সম্পূর্ণ চুল একটু একটু করে পড়ে যায়। হুজুরের ঝাড়ফুঁক এবং তাবিজের মাধ্যমে বৃদ্ধ মহিলা কিছুটা সুস্থ হলেও সন্ধ্যার পরে রুম থেকে বের হতে বারণ করা হয়। আজ অবধি সন্ধ্যার পরে সেই বৃদ্ধ মহিলা কখনো বাইরে বের হন না। এখন আসি মূল ঘটনায়। আমি মূলত ঢাকায় থাকলেও করোনা ও ব্যক্তিগত কিছু কারণে 1 বছরের বেশি সময় হলো আমার বাড়িতেই আছি। কিন্তু পরীক্ষার জন্য 2-1 দিনের জন্য ঢাকায় গিয়ে থাকতে হতো। আমাদের বাড়িটি অনেক পুরনো বিধায় বাড়ির মালিক বাড়ির আনুষঙ্গিক কিছু কাজ করার জন্য বাড়ির দোতলার ভাড়াটিয়াদেরকে বাড়ি ছাড়তে নোটিশ দেন। আমাদেরকেও বলেন, কিন্তু আমরা অনেক পুরনো ভাড়াটিয়া বিধায় আমরা থেকে গিয়েছিলাম। বাড়ির দোতলায় কাজ শুরু হলেও 2 মাসের মধ্যে শেষ হয়ে যায়। নিচতলায় আমাদের ইউনিটের কাজ শুরু হওয়ার কথা। আমি ঢাকায় চলে আসি। আমি ঢাকায় চলে আসার 3 দিন পরে রমজান মাস শুরু হয়ে যায়। আমাদের ইউনিটের কাজ শুরু করার জন্য আমাদের সকল জিনিসপত্র নিচতলার ইউনিটে অর্থাৎ গুদামে শিফট করা হয়। বাবা চাকরির জন্য অন্য জেলায় অবস্থান করত বিধায় পুরো বাড়িতে আম্মু একাই থাকত। আমি না থাকাতে আম্মুকে ওই গুদামে অর্থাৎ স্টোর রুমে সাময়িকভাবে থাকার জন্য নামাজ পড়ার জন্য একটা ব্যবস্থা করা হয়। পরীক্ষা শেষ হয়ে গেলে 6 রোজার দিকে আমি বাসায় ব্যাক করি। বাসায় ব্যাক করে আমার থাকার জায়গা না থাকার কারণে দোতলার 2টি ইউনিটের একটিতে অর্থাৎ ডাইনিং রুমে আমি কোনো রকমে একটি বেড পেতে থাকার সিদ্ধান্ত নেই। প্রথম 1-2 দিন কোনো সমস্যা না হলেও তৃতীয় দিন থেকে ছাদের টুকটাক শব্দ হওয়ার ব্যাপারটা ফিল করি। প্রথম আওয়াজগুলো পাওয়াটা আমার কাছে কিছুটা মজার লাগতো, কিছুটা ভয়ও লাগতো। ব্যাপারটা আমি খুব সহজভাবে নিলাম। আম্মুর সঙ্গে ব্যাপারটা শেয়ার করলে আম্মু বলল, এরকম টুকটাক আওয়াজ আম্মুও শুনতে পায়। ওপর থেকে মার্বেল পাথর যদি পাকা মেঝেতে গড়িয়ে দেওয়া হয় তাহলে যেরকম আওয়াজ হয় অনেকটা সেরকম। একটা জিনিস লক্ষ্য করেছি, কখনো বাতাস বেশি হতো, টুকটাক আওয়াজটাও তখন প্রচণ্ড জোরে হতো এবং বেশি বেশি করে হতো। মনে হতো কে বা কারা আমাদের বাড়ির ছাদে বাতাসের মধ্যে নাচানাচি করছে এবং পাথর দিয়ে খেলছে। বাতাস বেশি হলে পাথর পড়ার শব্দটা অনেক জোরে জোরে হতো। আম্মু নিচতলায় থাকতো আর আমাকে নিয়ে টেনশন করতো জেগে জেগে। কখনো জোরে আওয়াজ হলে আমাকে ফোন দিয়ে বলতো, বাবা ভয় করিস না, আমি নিচে জেগে আছি, বেশি সমস্যা হলে নিচে চলে আয়। ছাদের শব্দের আওয়াজে আমি ঘুমাতে পারতাম না, মনে হতো এই বুঝি নিচে নেমে আসবে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। বাবা সাপ্তাহিক ছুটিতে 1 দিনের জন্য বাসায় আসতো। বাবার সঙ্গে শেয়ার করলে বাবা মজার ছলে এগুলো উড়িয়ে দেয় এবং এগুলোকে মনে না নিতে বলে এবং বাবা শুক্রবার রাতে তার কর্মস্থানে অর্থাৎ অন্য জেলায় চলে যায়। শনিবার সারাদিন রোজা থাকার পর ইফতারের আগে হঠাৎ করে আমার মনে হলো যাই একটু ছাদ থেকে ঘুরে আসি। ইফতারের আর 5-7 মিনিট বাকি ছিল। অন্ধকারে নেমে এসেছিল হালকা। হঠাৎ করে আমার মনে হলো ছাদে যে আওয়াজ হয় এটা কিসের আওয়াজ হয়। আমি পুরো ছাদ তন্ন তন্ন করে খুঁজলাম। 2টো ইট পেয়েছিলাম। ইট 2টো বড় ছিল। ইট 2টো আমি ছাদ থেকে নিচে ফেলে দেই এবং আমি শিওর হই পুরো ছাদ মিলিয়ে আর একটিও ইটের টুকরো ছিল না। আর ভাবি ইটগুলো তো ফেলে দিলাম, তাহলে আজকে মনে হয় ছাদে আর আওয়াজ হবে না। ইফতার করে বাইরে গিয়েছিলাম। ঠিক সময় মতো বাসায় ফিরে রাতের খাবার খেয়ে আমি আমার সব জিনিসপত্র নিয়ে
ওপরে যাই ঘুমাবার জন্য। কিছুক্ষণ থাকার পর বুঝতে পারলাম আজকের আওয়াজটা বেশি হচ্ছিল। আমি নিচতলায় আম্মুকে ফোন দিয়ে বললাম, আওয়াজটা কেন জানি আজকে বেশি বেশি হচ্ছে। আম্মু বলল, ভয় পেও না, কিছু হবে না। জোরে জোরে আওয়াজ হলে আম্মু নিচ থেকে শুনতে পেত। রাত 12টার পর থেকে হঠাৎ করে একটু বাতাসটা শুরু হয়েছিল। তখনই শুরু হলো মেইন ঘটনা। অন্যান্য দিন আস্তে আস্তে পাথর পড়ার আওয়াজ হলেও আজকে মনে হচ্ছিল বিশাল বড় বড় পাথর পড়ছে। আমার ওপর কেউ রেগে গিয়েছে প্রচণ্ড পরিমাণে। সে তার রাগ ক্ষোভ দেখাচ্ছে আমাকে। আমি আওয়াজ পাচ্ছি আর ভেতরে ভেতরে একটু একটু ভয় পাচ্ছি। বাইরে বাতাস হওয়ার কারণে বাসায় বিদ্যুৎ চলে গিয়েছিল। আনুমানিক তখন সময় রাত 1টা। ছাদের এমন শব্দে আমার কখনো ঘুম ধরত না। সবসময় আতঙ্কে থাকতাম, এই বুঝি নেমে আসবে। কারেন্ট যাওয়ার কারণে আমি আমার 2টো ফোনের ফ্ল্যাশ লাইট অন করে বসেছিলাম। কিছুক্ষণের মধ্যে ফিল করি আমি যে ডাইনিং রুমে থাকতাম সেই ডাইনিং রুমের পাশের রুমে কেউ একজন বসে আছে। উদ্ভট একরকমের শব্দ আসছে। আমার পুরো শরীর শিউরে উঠেছিল। মনে হচ্ছিল কেউ একজন পাশের রুমে প্রচণ্ড বিরক্তি নিয়ে, রাগ নিয়ে বসে আছে। আমাকে কিছু বোঝাতে চাচ্ছে, হয়তো আমার সাথে কথা বলতেও চাচ্ছে। গাছের ডাল দিয়ে মেঝেতে ঝাড়ু মারলে যেমন শব্দ হয় তেমন শব্দ হচ্ছে। ফড়িংয়ের পাখা ভেঙে গেলে মেঝেতে পড়ে গিয়ে সে যেমন ভাঙা পাখায় ওড়ার চেষ্টা করে, তখন যে শব্দটা হয় ঠিক তেমন শব্দ পাচ্ছি। পর্দা টাঙানোর রিং প্রচণ্ড জোরে জোরে নাড়াচ্ছে কেউ। আমি বুঝতে পারছি পাশের রুমে কেউ একজন এসেছে, আমার সঙ্গে হয়তো কথা বলতে চায়। আমি পুরোই নিস্তব্ধ হয়ে আছি। কি হচ্ছে আমার সঙ্গে এসব? পুরো মিনিট 2 নিশ্চুপ হয়ে বসে আছি আর ভাবছি আমি মনে হয় অন্য দুনিয়াতে। এখন উঠে বসার সাহসটা পর্যন্ত আমার নেই। এরকম সময়ের মুখোমুখি কখনো হয়নি। আমি জানি আমার কাছের কয়েকজন মানুষ জানে কেমন সময়ের মধ্য দিয়ে গিয়েছে সেই সময়গুলো। কিছুক্ষণ পরে আম্মুর ফোন আসে। আমি আম্মুর সঙ্গে কথা বলি। পাশের রুমের আওয়াজগুলো আস্তে আস্তে কমতে থাকে। রাতের সেহরি করে এসে আজানের পরে ঘুমিয়ে যাই। একই সপ্তাহের মঙ্গলবারে আমার সঙ্গে সেম জিনিসটা দ্বিতীয়বার ঘটে। মঙ্গলবারে বাবা ছুটি নিয়ে বাসায় এসেছিল, এর জন্য সাহসটা একটু বেশি ছিল। পাশের রুমে কেউ একজন আসছে, পর্দার রিংয়ের শব্দ, মেঝেতে গাছের ডালের পাতা দিয়ে ঝাড়ু দেওয়ার শব্দ। আমি বুঝতে পারছি কেউ একজন এসেছে। হাতে একটা লাইটার, মোবাইলের আলো, এবং আমি একটা খুন্তি নিয়ে সাহস করে ঢুকে গিয়েছিলাম রুমে। হঠাৎ করে বেশি শব্দ হওয়ার কারণে বাবা ও আম্মু দুজনে একসঙ্গে দোতলায় চলে আসে। রুমটায় ঢোকার আগে ওনারা চলে এসেছিল। হয়তো ঢুকে গেলে আমার ক্ষতি হতে পারত। ব্যাপারগুলো বেশি বেশি হওয়ার কারণে তার পরদিন থেকেই আমি নিচে চলে আসি। 10 থেকে 15 দিনের মতো আমি এভাবে একা একা দোতলায় ছিলাম। কোনোদিনও ভোরের আলো না দেখা অবধি আমার ঘুম পেত না। আমার বাড়ির পাশে কয়েকটি বাড়ির কয়েকজন রয়েছে যারা জিন দ্বারা আক্রান্ত। আমি কোনোদিন চাই না আমার সঙ্গে এরকম ঘটনা ঘটুক, এমন ঘটনার সাক্ষী হই। ঘটনাটা ভালো লাগলে অবশ্যই নিজের মতো করে পড়ে শোনাবেন, আমার জন্য দোয়া করবেন এবং ভালো থাকবেন। ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়া সদরের একটি বাসা কেন্দ্রিক। আমাদের বাসা বানানোর কাজ চলাকালীন সময়ে আমরা একটি নতুন বাসায় উঠি। আমি আগে আমার বাসার বর্ণনা তুলে ধরছি। বাসাটি ছিল অনেক পুরনো, 3 তলা। আমরা ছিলাম তার 2 তলাতে। বাসাটির 2 তলার সাথে লাগালাগিভাবে একটি 1 তলা বাসা ছিল। 1 তলা বাসাটির ছাদ আমাদের বাসাটির 2 তলার সাথে লাগানো ছিল, মানে অল্প দূরত্বে। বলে রাখা ভালো, পাশের বাসার ছাদের ওপর একটি রুম ছিল যা সবসময় তালা লাগানো অবস্থায় থাকত। প্রথম ঘটনা, প্রথম দিন বাসায় ওঠার পর রাতে ঘুমোতে যাওয়ার আগে আমার আম্মু খেয়াল করেন যে পাশের ছাদে 2টা ছায়ামূর্তি ছাদের এক মাথা থেকে অন্য মাথায় তারা দৌড়াদৌড়ি করছে। আম্মু প্রথমে ভাবে ছায়ামূর্তি 2টো হয়তো আমাদের বাসার 3 তলার কারণ হলো পাশাপাশি ছাদ হওয়ার কারণে এই বাসার লাইটের আলো ওই ছাদে গিয়ে পড়ে। একটু পর খেয়াল করে ছায়ামূর্তি 2টা পাশের বাড়ির ছাদের রুমের দিকে মিলিয়ে যায়। ঘটনা 2, শীতের সময় হওয়ায় সন্ধ্যার পর জানালা লাগিয়ে দিত আম্মু। বলে রাখা ভালো, জানালাগুলো ছিল কাঠের বড় পাল্লার। আমি তখন আমার টেবিলে বসে পড়ছিলাম। হঠাৎ করে জানালায় অনেক জোরে থাপ্পড় দেওয়ার শব্দে আমরা সবাই অবাক হয়ে যাই।
স্তব্ধতা কাটিয়ে জানালা খুলে কাউকে খুঁজে পাওয়া যায় না আর। তারপর থেকে নিয়মিত প্রতিদিন জানালায় থাপ্পড় দেওয়ার শব্দে পুরো বাসা কেঁপে উঠত আর আমরা নির্বাক হয়ে তাকিয়ে থাকতাম। ঘটনা 3। একদিন রাতে আনুমানিক 1টা থেকে 1:30টার মধ্যে আমাদের ঘুম ভেঙে যায় আম্মুর চিল্লাচিল্লিতে। ঘুম থেকে উঠে ঘটনা যা শুনি তা ছিল অবাক করা। আম্মু নাকি শুনতে পায় আপুর রুম থেকে কিছু ভাঙার শব্দ। তারপর আম্মু আপুর রুমে গিয়ে দেখে আপুর রুমের জানালা খোলা। আপুর চুলগুলো ছিল এলোমেলো। আপুর একটা হাত ছিল জানালার বাইরে। আম্মুর সাথে সাথে আপুকে ধরে জানালার পাশ থেকে নিয়ে আসে এবং আম্মু খেয়াল করে আপুর হাতে খামচে ধরার দাগ। ওই রাতে আমরা সবাই একসাথে ঘুমাই এবং রাতে আর কিছু হয় না। ঘটনা 4। আমরা সবাই ঘুমের প্রস্তুতি নিচ্ছিলাম। ঠিক তখনই পাশের ছাদ থেকে নুপুরের শব্দে সবাই অবাক হয়ে যায়। প্রথমে আস্তে আস্তে, তারপরে শব্দটা প্রকট হতে থাকে। আমাদের কারোরই সাহস হচ্ছিল না জানালা খুলে দেখার। ঠিক কতক্ষণ ছিল মনে নেই। আস্তে আস্তে সব স্বাভাবিক। আমরা আসলে এতদিনে মোটামুটি বিরক্ত এই সবে। আম্মু একজন হুজুরের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়। হুজুর কিছু একটা লিখে দেয় এবং বলে এগুলো জানালার উপরে লাগিয়ে দিতে। আমরা তা করি। তারপর থেকে জানালায় আর কোনো শব্দ হয় না। তারপর থেকে শুরু হয় অন্য একটি সমস্যা। রাত হলেই আমাদের পুরো বাসা রান্নার ঘ্রাণে মুখরিত হয়ে যেত। তার সাথে জোরে জোরে বাটার শব্দ, মনে হয় কোনো কিছু বাটা হচ্ছে। প্রথম দিন আমরা ভেবেছিলাম হয়তো ওপরের তলাতে কেউ শব্দ করছে, কিন্তু 3-4 দিন একটানা শব্দ হওয়ার পর আম্মু ওপরের আন্টিদের জিজ্ঞেস করলে তারা বলে রাতে তারা রান্নাই করে না এবং এই শব্দটা তারাও পায় এবং তারা এটার সাথে অভ্যস্ত। আম্মু তখন একে একে আমাদের সাথে ঘটে যাওয়া কাহিনীগুলো বলতে থাকে। তারপর আন্টি আম্মুকে ব্যাপারটা খুলে বলে। বাসার ছাদে তারা কেউ সন্ধ্যার পরে আসে না। তাদের সাথেও অনেক ধরনের ঘটনা ঘটেছে। শুধু তাই না, তারা এই বাসাটি একতলা থেকে ওপরে বাড়াতেও পারে না। কাজ শুরু হলে কোনো না কোনোভাবে সেটি বন্ধ হয়ে যায়। অনেক হুজুরকে দেখানোর পরও তারা কোনো সমাধান করতে পারেনি। তাই সবার উত্তর একটাই, এই জায়গাটায় জিনরা চলাচল করে। এটা তাদের রাস্তা, যেটা বন্ধ করা কারো পক্ষে সম্ভব না। আমাদের এই ফ্ল্যাটটাতে বেশি দিন কেউ থাকতে পারে না। আগে যারা ছিল তারাও এসব কারণে বাসাটি ছেড়ে দেয়। দেখতে দেখতে আমাদের বাসা বানানো সম্পূর্ণ হয়ে যায়। আমরাও চলে যাই এখান থেকে। ওই বাসাটা ওভাবেই আছে। এলাকার সবাই চেনে ওই বাসাটিকে। আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। আমার নাম সিয়াম। আমি 9ম শ্রেণীর ছাত্র। এখন আমি যে ঘটনাটি বলবো এটা আমার ফ্রেন্ড তামিম, তার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। তামিম নামটি ছদ্ম একটা নাম ব্যবহার করা হয়েছে। জানি না ঘটনাটা কতটা ভয়াবহ। ঘটনাটি বিশ্বাস করা বা না করা আপনাদের ব্যাপার। আমি তামিমের ভাষায় ঘটনাটি বলছি। সময়টা 2012-র শেষ এবং 2013-র শুরুর দিকের ঘটনা। আমার বয়স তখন 5 বছর। আমরা গ্রামের বাড়িতে থাকতাম। আমার লেখাপড়ার জন্য আমরা গ্রাম থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরে এসেছিলাম 2012 সালের 29 ডিসেম্বর। তখন আমি ছোট, নতুন শহরে আসছিলাম। সবকিছুই নতুন ছিল আমার জন্য। ঘটনা 1। সময়টা 2012-র 29 ডিসেম্বর থেকে 2013-র 5 জানুয়ারির মধ্যে কোনো একটা সময় হবে। তখন অনেক রাত। আম্মু ঘুমাচ্ছিল। বলে রাখা ভালো, আমার বাবা প্রবাসী, তাই আমি, আমার বোন এবং আম্মু বাসায় থাকতাম। আমাদের বাসা ছিল ব্রাহ্মণবাড়িয়ায় তখনকার সবচেয়ে বড় বিল্ডিং, যেটা 14 তলার পাশে। ওই রাতে যখন আমার ঘুম ভাঙে তখন আমি জানালার কাছে দেখি একটা অতি প্রাকৃত কিছুর অস্তিত্ব। কিছু খেয়াল করার পর আমি অবয়বটাকে দেখতে পেলাম। ওই অবয়বটা আমাকে দেখে একটা পৈশাচিক হাসি দেয়, যা দেখে অনেক ভয় পাই এবং আমি যে ঘুমিয়ে পড়ি। সকালে আমি এটাকে ভুল ভেবে আর আম্মুকে বলিনি। ঘটনা 2। এর কিছুদিন পরে আম্মু বলল রাতে আমাদের খাট নাকি অনেক কাঁপছিল। প্রথমে আম্মু ভেবেছিল ভূমিকম্প, পরে পাশে খেয়াল করে দেখতে পেল অন্য কোনো কিছু নড়ছে না। তখন আম্মু কিছুটা ভয় পায় এবং দোয়া কালাম পড়ে ঘুমানোর চেষ্টা করে। ঘটনা 3। এর পরের দিনের ঘটনা। দ্বিতীয় দিনের মতোই আবার এই ঘটনাটি ঘটল। তখন আমিও ওই খাটের কম্পনটি অনুভব করেছিলাম।
ঘটনা 4। এর পরের দিন আমার আম্মু আর আমার দূর সম্পর্কের একজন খালুর সাথে যোগাযোগ হলো, যিনি হুজুর। তখন আম্মু আমার খালুকে বাসায় আসতে বললেন। তিনি আমাদের পুরো বাসা ঘুরে আম্মুকে বললেন তিনি পরদিন জানাবেন। এরই মাঝখানে আমাদের নানা রকমের অতি প্রাকৃত ঘটনা ঘটতে থাকে। পরদিন আমার খালু আম্মুকে ফোন করে বলল একটা খারাপ জিন যা আমার উপরে আসর করার চেষ্টা করছে। ওই দিন বিকেলে খালু আমার বাসায় আসার কথা বললেন। যথারীতি খালু বিকেলে বাসায় এসে আমাদের 3 জনকে 3টা তাবিজ দেন এবং সব সময় এটা আমাদের পড়ে থাকতে বললেন। এরই সাথে উনি আমাদের বাসা বন্ধ করে দেন। কিন্তু খালু আমাদের বলেন কোনো মৃত বাড়িতে বা জানাজায় অংশগ্রহণ করার সময় যেন তাবিজ খুলে যায়। ঘটনা 5। এরপর 5 বছর চলে যায়। সময়টা 2018। আমি তখন 5ম শ্রেণীতে পড়ি। এরই মাঝে আমার সাথে অন্য কোনো ঘটনা ঘটেনি। ওই বছর আমি গরমের ছুটিতে আমার মামার বাড়িতে যাই এবং এর মধ্যে এক শুক্রবার জুম্মার নামাজের পর একজনের জানাজা ছিল। তখন আমি জানাজায় অংশগ্রহণ করি, কিন্তু তখন আমি তাবিজ খুলতে ভুলে যাই, আর এটা আমি তখন খেয়ালও করিনি। ঘটনা 6। ওই দিন রাতে আমি এবং আমার মামাতো ভাই বাইকে ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নিই। আমার মামাতো ভাইয়ের নাম সাইম, এটিও ছদ্মনাম। বাইকটা সাইম ভাইয়ের না, বাইকটা ছিল তার বড় ভাই রাজীব ভাইয়ের। আর বাইকটা অনেক এক্সপেন্সিভ হয়। সাইম ভাই খুব ভালোভাবে চালাতে না পারায় রাজীব ভাই বাইকটা সাইম ভাইকে দিতে চাইতো না। ওই দিন রাজীব ভাই বাড়িতে না থাকায় আমরা সবাই লুকিয়ে লুকিয়ে ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নেই। ঘটনা 7। আমরা প্রায় 11:30টার দিকে বাসা থেকে বের হই। অনেক সময় ঘোরার পর সাইম ভাই বলল তার বন্ধুর বাসায় যাবে, তাই আমরা তার বন্ধুর বাসায় যাই। ওখানে সাইম ভাইয়ের বন্ধুর সাথে অনেক সময় কথা বলার পর আমরা বাসায় চলে আসলাম। তখন অনেক রাত। মাঝখানে রাস্তায় অনেক সময় চলার পরও আমাদের যেন রাস্তা শেষ হচ্ছিল না। তখন আমি এবং আমার মামাতো ভাই তো নানা রকম ভয়ানক শব্দ শুনছি। তখন আমার মামাতো ভাই আয়াতুল কুরসি পড়তে শুরু করলো এবং ওই মায়াজাল থেকে বেরিয়ে আসলো এবং তাড়াতাড়ি সামনের এলাকার মসজিদে আমরা দুজনে ঢুকে পড়ি। আমরা মসজিদের ভেতর থেকে বাইরে নানা ধরনের আওয়াজ পাই, মনে হয় কেউ আমাদের ডাকছে এমন। তখন আমরা একটি কথা বারবার শুনতে পারছিলাম। কথাটি ছিল এমন, বাইরে আয়। আর শুনতে পারলাম আমাদের নাকি ছাড়বে না। তখন ভয়ে মসজিদে অজু করে কোরআন পড়তে শুরু করলাম। এর একটু পরে আমরা দেখতে পেলাম ওই মসজিদের বড় হুজুর আসলেন এবং আমি হুজুরকে সবকিছু খুলে বললাম। তিনি তখন ওই তাবিজটা দেখাতে বললেন, কিন্তু আমার মনে পড়ে তখন আমি হুজুরকে তাবিজের কথা বলিনি। তো হুজুর জানলো কিভাবে? তখন আমি এই বিষয়টি খেয়ালও করিনি তেমন। তারপর হুজুর আমাকে তাবিজটি ফিরিয়ে দেয় এবং আমাকে তাবিজ পড়তে বলে। আবার হুজুর আমাদের বলল একটু পর ফজরের নামাজ পড়ে আমরা যেন বাসায় যাই। হুজুর আমাদের আরও বললেন আমার সাথে আর কিছু হবে না। এটা বলে হুজুর বাইরে চলে যান। ওই রাতে ফজরের নামাজের সময় আমার আরেক মামাতো ভাই নামাজ পড়তে আসে, যার নাম শরীফ। তিনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন। শরীফ ভাইকে দেখে আমরা তখন ঘটনাটি বলতে পারিনি। তখন আমি একটা জিনিস খেয়াল করলাম, ওই বড় হুজুর নামাজ পড়তে আসেননি, নামাজ পড়তে এসেছিল বড় হুজুরের ছাত্র। আর আমি শরীফ ভাইকে নিয়ে তখন বাড়িতে চলে যাই। পরদিন বিকেলে আমরা শরীফ ভাইকে সবকিছু খুলে বলি। তখন শরীফ ভাই বলে মসজিদের বড় হুজুর তো অসুস্থ, তিনি 1 সপ্তাহ থেকে হাসপাতালে, হুজুরের ছাত্র নামাজ পড়েন। এটা শুনে আমি এবং সাইম অনেক ভয় পেয়ে যাই। আমি তখন ওই বড় হুজুরের ছাত্রকে সম্পূর্ণ ঘটনা বলি। তিনি বলেন এরকম অনেক ঘটনা আমাদের সাথে ঘটে যা কখনো বুঝতে পারি না, যার কোনো বিশ্লেষণ থাকে না, হয়তো আমাদের কাছে থাকে না, হয়তো ওই সময় আমাদেরকে সাহায্য করেছিলেন তিনি, হয়তো তার রূপ ধরে ভালো কোনো জিন। এরপর আমার সাথে আর কোনো ঘটনা ঘটেনি এই বলে আমার বন্ধু তামিম তার ঘটনা শেষ করে। জানি না ঘটনাটি কতটা ভয়াবহ হয়েছে, কিন্তু তামিম বলে ঘটনাটি সম্পূর্ণ সত্যি। লেখায় ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। ঘটনাটি আমি অনেক আগে শুনেছিলাম, কিন্তু এখানে একটা কিছু নতুন করে যুক্ত করিনি, বরং আমার অনেক কিছু বাদ দিয়ে ঘটনাটি আমি লিখেছি। আমার নিজস্ব নাম্বার না থাকায় আমি নাম্বার দিতে পারলাম না। সাল 1968, সময় বর্ষাকাল, চারিদিকে থই থই পানি। আমার বয়স তখন 8 বছর এবং ছোট ভাইয়ের বয়স মাত্র 2 বছর। রাত আনুমানিক 1টা বা 2টা হবে। সবাই গভীর ঘুমে মগ্ন। হঠাৎ মায়ের খুব বাইরে যাবার দরকার পড়ে, তাই ডেকে উঠান আমাকে।
তখনকার সময়ে ল্যাম্প, হ্যারিকেন এগুলোই ছিল। তাই মা আমার হাতে একটি হ্যারিকেন দিয়ে দরজা থেকে সামান্য একটু সামনে দাঁড় করিয়ে রাখে। কম বেশি সবাই জেনে থাকবেন যে গ্রাম অঞ্চলের টয়লেট বাসা থেকে কিছুটা দূরে হয়, আর টয়লেটে এই যে আমরা ভয় পাই, কেন ভয় পাই? কেন অন্ধকারে আরো বেশি ভয় পাই? কেন অন্ধকারকে আমাদের অস্বাভাবিক লাগে? কখনো ভেবে দেখেছেন? বলা হয়ে থাকে যে এটা হয়তো আমাদের পূর্বপুরুষের কারণে যখন বাড়ি ঘর ছাড়া মানুষ খোলা জায়গায় ঘুমাতো, তখন অন্ধকারেই যত সব বিপদ নেমে আসতো। বিভিন্ন হিংস্র প্রাণীর আক্রমণ থেকে শুরু করে নানা ধরনের বিপদ, এবং সেগুলো রাতেই ঘটত। আর তখন থেকেই মানুষ অন্ধকারকে ভয় পাওয়া শুরু করে, এবং যুগের পর যুগ, শুধু না শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ হয়তো এই কারণেই ভয় পায়। আপনাদের কি মনে হয় মানুষের এই ভয় পাওয়াটা কি সেখান থেকে এসছে? আমরা আর একটা জিনিস কখনো ভেবে দেখেছি? আমাদের ভয় লাগে সেই জিনিসগুলোতে যেগুলো আমরা দেখতে পাই না। ধরুন একটা শব্দ হচ্ছে, সেই শব্দের উৎস যদি আমরা দেখে ফেলি তাহলে ভয়টা কম লাগে, কিন্তু সেই শব্দের উৎস যদি আমি না দেখতে পাই তাহলে ভয়টা বেড়ে যায়। যা কিছু অদৃশ্য, ধরুন হয়তো আপনি এই সময়ে আপনার রুমে একা আছেন, আপনি অনুভব করছেন এই রুমটিতে আপনি একা নন, কোনো একজনের অস্তিত্ব আপনি টের পাচ্ছেন। হয়তো কোনো শব্দের মাধ্যমে বা একান্ত অনুভবের মাধ্যমে আপনি বুঝতে পারছেন এই ঘরে আপনি একা নন, অন্য কোনো একটা এনার্জি এই ঘরে রয়েছে। কি হয় তখন? তখন কিন্তু আমাদের ভয়টা আরো বেড়ে যায়, কারণ আমি বুঝতে পারছি যে এই রুমে অন্য কারো অস্তিত্ব আছে, কিন্তু তাকে আমার দেখার উপায় নেই, কোনো কিছু করার উপায় নেই। ভয়টা অদৃশ্য কোনো কিছুর ওপরে আরো বেড়ে যায়। যুগের পর যুগ ধরে আমরা ভয় পাই, আর আমাদের পূর্বপুরুষের কারণে হয়তো আমরা অন্ধকারকে আরো বেশি ভয় পাই। আসলে যা কিছু অদৃশ্য, হয়তো অন্ধকারের সাথেও এর একটা মিল খুঁজে পাবেন। যেমন ধরুন, অন্ধকার মানেই সেখানে কোনো আলো নেই, আর যেখানে আলো নেই সেখানে সবকিছুই অদৃশ্য। অদৃশ্য ঠিক বলবো না, মানে দেখা যায় না আর কি। ওই যে বলেছিলাম, যা কিছু দেখা যায় না কিন্তু অনুভব করা যায়, তাতেই আমাদের ভয় বেশি। জানি না কতটুকু গুছিয়ে বলতে পারলাম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার নাম মিম। আমি আপনার অনেক পুরনো একজন লিসেনার। আমার বাড়ি গাইবান্ধাতে। আমি আমার সঙ্গে ঘটে যাওয়া একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে চাই। ঘটনাটি মূলত আমরা যে বাড়িতে থাকি সে বাড়িকে কেন্দ্র করে। আমরা এই বাড়িতে 10 বছরের বেশি সময় থেকে ভাড়ায় আছি। যদিও পড়াশোনার জন্য আমাকে এখন ঢাকায় থাকতে হয়। বাড়িটির ব্যাপারে একটু বর্ণনা দেই। বাড়িটি মূলত মুক্তিযুদ্ধের পরে বানানো হয়েছিল। বাড়িটি 1 বিঘার একটু কম জায়গার উপরে বানানো একটি দোতলা বাড়ি, 4টা ইউনিট, নিচে 2টো, ওপরে 2টো, এবং বাড়ির পেছনে বেশ কয়েকটা আম গাছ সহ অনেক গাছগাছালি রয়েছে। বাড়িটির পেছন সাইডে হাফ ওয়ালের একটি ছোট্ট ঘর ছিল, যেটাতে কেয়ারটেকার থাকতো বাড়িটি দেখাশোনা করার জন্য। আরেকটা কথা বলে রাখি, আমাদের বাড়ির যে মূল মালিক তিনি মারা গিয়েছিলেন 1990-এর আশেপাশে। উনি মারা যাবার পরে আমাদের এই পুরো বাসাটা 5 থেকে 7 বছরের মতো ফাঁকা পড়েছিল। বাড়িওয়ালার একজন মেয়ে ছিল, উনি মেডিকেলে পড়ার জন্য ঢাকায় স্থায়ীভাবে বসবাস করেন। পরবর্তীতে বাড়িটা ঠিকঠাক করে ভাড়া দেয়া হয়। বাড়িটির 4 ইউনিটের মধ্যে আমরা নিচতলায় থাকতাম। নিচতলার 2য় ইউনিটে বাড়িওয়ালার আসবাব ছিল। ঈদে কখনো বাসায় আসলে বাড়িওয়ালার মেয়ে ওখানে থাকতো। নর্মালি ওটা গোডাউন হিসেবে ইউজ করা হতো। 2য় তলার 2টি ইউনিটে 2 ভাড়াটিয়া থাকতো। আরেকটা কথা বলে রাখি, আমাদের বাসায় যে কেয়ারটেকার দেখাশোনা করে তিনি একজন বৃদ্ধ মহিলা, বয়স 70 থেকে 80 হবে। তার ব্যাপারে বেশ কিছু ঘটনা শুনেছিলাম। এই বৃদ্ধ মহিলাকে সবাই আইজলের নানি বলে ডাকে। বুড়িটির মাথায় কোনো চুল নেই। চুল নেই বলতে মাথায় নাকি চুল ছিল, সবই পড়ে গিয়েছে। আইজলের নানির চুল পড়ে যাওয়ার পেছনে একটা রহস্যজনক ঘটনা রয়েছে। ঘটনাটি এরকম, আমাদের বাড়ির পেছনে বেশ কিছু আম গাছ রয়েছে। আগেই বলেছিলাম, আইজলের নানি রুমে একাই থাকতো।
জ্যৈষ্ঠ মাসের কোনো এক মধ্যরাতে প্রচণ্ড ঝড় বৃষ্টি এবং বাতাস শুরু হয়। এরকম মাসে প্রচণ্ড আম পড়ে ঝড় বৃষ্টিতে। বৃদ্ধ যে ঘরে থাকে সে ঘরের পাশে বেশ কিছু আম গাছ ছিল বিধায় কোনো আম পড়লে সেই বৃদ্ধ বুঝতে পারতেন। তো সেদিন আনুমানিক রাত 2টা থেকে 3টার আশেপাশে বৃদ্ধ মহিলা আম পড়ার শব্দে রুম থেকে বের হয়ে আম নিয়ে আসতে চায়। বিদ্যুৎ চমকাচ্ছিল, সঙ্গে বাতাস ছিল। বুড়ি বের হয়ে দেখে আম গাছের নিচে 2-3টা ছোট ছোট বাচ্চা আম নিয়ে দৌড়াদৌড়ি শুরু করেছে। বৃদ্ধ মহিলা অত কিছু বুঝতে না পেরে বাচ্চাগুলোকে সেখান থেকে তাড়িয়ে দেয় এবং আমগুলো তার রুমে নিয়ে আসে। পরবর্তীতে আমগুলো কোনো চিন্তা ছাড়াই খেয়ে ফেলে। তার কিছুদিন পর থেকে বৃদ্ধ মহিলা অস্বাভাবিক আচরণ শুরু করে। পরবর্তীতে তার আত্মীয় স্বজন বুঝতে পারে তার উপরে জিনের আসর হয়েছে এবং আমগুলি খাওয়ার পর থেকে তার মাথার সম্পূর্ণ চুল একটু একটু করে পড়ে যায়। হুজুরের ঝাড়ফুঁক এবং তাবিজের মাধ্যমে বৃদ্ধ মহিলা কিছুটা সুস্থ হলেও সন্ধ্যার পরে রুম থেকে বের হতে বারণ করা হয়। আজ অবধি সন্ধ্যার পরে সেই বৃদ্ধ মহিলা কখনো বাইরে বের হন না। এখন আসি মূল ঘটনায়। আমি মূলত ঢাকায় থাকলেও করোনা ও ব্যক্তিগত কিছু কারণে 1 বছরের বেশি সময় হলো আমার বাড়িতেই আছি। কিন্তু পরীক্ষার জন্য 2-1 দিনের জন্য ঢাকায় গিয়ে থাকতে হতো। আমাদের বাড়িটি অনেক পুরনো বিধায় বাড়ির মালিক বাড়ির আনুষঙ্গিক কিছু কাজ করার জন্য বাড়ির দোতলার ভাড়াটিয়াদেরকে বাড়ি ছাড়তে নোটিশ দেন। আমাদেরকেও বলেন, কিন্তু আমরা অনেক পুরনো ভাড়াটিয়া বিধায় আমরা থেকে গিয়েছিলাম। বাড়ির দোতলায় কাজ শুরু হলেও 2 মাসের মধ্যে শেষ হয়ে যায়। নিচতলায় আমাদের ইউনিটের কাজ শুরু হওয়ার কথা। আমি ঢাকায় চলে আসি। আমি ঢাকায় চলে আসার 3 দিন পরে রমজান মাস শুরু হয়ে যায়। আমাদের ইউনিটের কাজ শুরু করার জন্য আমাদের সকল জিনিসপত্র নিচতলার ইউনিটে অর্থাৎ গুদামে শিফট করা হয়। বাবা চাকরির জন্য অন্য জেলায় অবস্থান করত বিধায় পুরো বাড়িতে আম্মু একাই থাকতো। আমি না থাকাতে আম্মুকে ওই গুদামে অর্থাৎ স্টোর রুমে সাময়িকভাবে থাকার জন্য নামাজ পড়ার জন্য একটা ব্যবস্থা করা হয়। পরীক্ষা শেষ হয়ে গেলে 6 রোজার দিকে আমি বাসায় ব্যাক করি। বাসায় ব্যাক করে আমার থাকার জায়গা না থাকার কারণে দোতলার 2টি ইউনিটের একটিতে অর্থাৎ ডাইনিং রুমে আমি কোনো রকমে একটি বেড পেতে থাকার সিদ্ধান্ত নেই। প্রথম 1-2 দিন কোনো সমস্যা না হলেও তৃতীয় দিন থেকে ছাদের টুকটাক শব্দ হওয়ার ব্যাপারটা ফিল করি। প্রথম আওয়াজগুলো পাওয়াটা আমার কাছে কিছুটা মজার লাগতো, কিছুটা ভয়ও লাগতো। ব্যাপারটা আমি খুব সহজভাবে নিলাম। আম্মুর সঙ্গে ব্যাপারটা শেয়ার করলে আম্মু বলল, এরকম টুকটাক আওয়াজ আম্মুও শুনতে পায়। ওপর থেকে মার্বেল পাথর যদি পাকা মেঝেতে গড়িয়ে দেওয়া হয় তাহলে যেরকম আওয়াজ হয় অনেকটা সেরকম। একটা জিনিস লক্ষ্য করেছি, কখনো বাতাস বেশি হতো, টুকটাক আওয়াজটাও তখন প্রচণ্ড জোরে হতো এবং বেশি বেশি করে হতো। মনে হতো কে বা কারা আমাদের বাড়ির ছাদে বাতাসের মধ্যে নাচানাচি করছে এবং পাথর দিয়ে খেলছে। বাতাস বেশি হলে পাথর পড়ার শব্দটা অনেক জোরে জোরে হতো। আম্মু নিচতলায় থাকতো আর আমাকে নিয়ে টেনশন করতো জেগে জেগে। কখনো জোরে আওয়াজ হলে আমাকে ফোন দিয়ে বলতো, বাবা ভয় করিস না, আমি নিচে জেগে আছি, বেশি সমস্যা হলে নিচে চলে আয়। ছাদের শব্দের আওয়াজে আমি ঘুমাতে পারতাম না, মনে হতো এই বুঝি নিচে নেমে আসবে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। বাবা সাপ্তাহিক ছুটিতে 1 দিনের জন্য বাসায় আসতো। বাবার সঙ্গে শেয়ার করলে বাবা মজার ছলে এগুলো উড়িয়ে দেয় এবং এগুলোকে মনে না নিতে বলে এবং বাবা শুক্রবার রাতে তার কর্মস্থানে অর্থাৎ অন্য জেলায় চলে যায়। শনিবার সারাদিন রোজা থাকার পর ইফতারের আগে হঠাৎ করে আমার মনে হলো যাই একটু ছাদ থেকে ঘুরে আসি। ইফতারের আর 5-7 মিনিট বাকি ছিল, অন্ধকার নেমে এসেছিল হালকা। হঠাৎ করে আমার মনে হলো ছাদে যে আওয়াজ হয় এটা কিসের আওয়াজ হয়। আমি পুরো ছাদ তন্ন তন্ন করে খুঁজলাম। 2টো ইট পেয়েছিলাম। ইট 2টো বড় ছিল। ইট 2টো আমি ছাদ থেকে
নিচে ফেলে দেই এবং আমি শিওর হই পুরো ছাদ মিলিয়ে আর একটিও ইটের টুকরো ছিল না। আর ভাবি, ইটগুলো তো ফেলে দিলাম, তাহলে আজকে মনে হয় ছাদে আর আওয়াজ হবে না। ইফতার করে বাইরে গিয়েছিলাম। ঠিক সময় মতো বাসায় ফিরে রাতের খাবার খেয়ে আমি আমার সব জিনিসপত্র নিয়ে ওপরে যাই ঘুমাবার জন্য। কিছুক্ষণ থাকার পর বুঝতে পারলাম আজকের আওয়াজটা বেশি হচ্ছিল। আমি নিচতলায় আম্মুকে ফোন দিয়ে বললাম, আওয়াজটা কেন জানি আজকে বেশি বেশি হচ্ছে। আম্মু বলল, ভয় পেও না, কিছু হবে না। জোরে জোরে আওয়াজ হলে আম্মু নিচ থেকে শুনতে পেত। রাত 12টার পর থেকে হঠাৎ করে একটু বাতাসটা শুরু হয়েছিল, তখনই শুরু হলো মেইন ঘটনা। অন্যান্য দিন আস্তে আস্তে পাথর পড়ার আওয়াজ হলেও আজকে মনে হচ্ছিল বিশাল বড় বড় পাথর পড়ছে। আমার ওপর কেউ রেগে গিয়েছে প্রচণ্ড পরিমাণে। সে তার রাগ ক্ষোভ দেখাচ্ছে আমাকে। আমি আওয়াজ পাচ্ছি আর ভেতরে ভেতরে একটু একটু ভয় পাচ্ছি। বাইরে বাতাস হওয়ার কারণে বাসায় বিদ্যুৎ চলে গিয়েছিল। আনুমানিক তখন সময় রাত 1টা। ছাদের এমন শব্দে আমার কখনো ঘুম ধরতো না। সবসময় আতঙ্কে থাকতাম, এই বুঝি নেমে আসবে। কারেন্ট যাওয়ার কারণে আমি আমার দুটো ফোনের ফ্ল্যাশ লাইট অন করে বসেছিলাম। কিছুক্ষণের মধ্যে ফিল করি আমি যে ডাইনিং রুমে থাকতাম সেই ডাইনিং রুমের পাশের রুমে কেউ একজন বসে আছে। উদ্ভট একরকমের শব্দ আসছে। আমার পুরো শরীর শিউরে উঠেছিল। মনে হচ্ছিল কেউ একজন পাশের রুমে প্রচণ্ড বিরক্তি নিয়ে, রাগ নিয়ে বসে আছে। আমাকে কিছু বোঝাতে চাচ্ছে, হয়তো আমার সাথে কথা বলতেও চাচ্ছে। গাছের ডাল দিয়ে মেঝেতে ঝাড়ু মারলে যেমন শব্দ হয় তেমন শব্দ হচ্ছে। ফড়িংয়ের পাখা ভেঙে গেলে মেঝেতে পড়ে গিয়ে সে যেমন ভাঙা পাখায় ওড়ার চেষ্টা করে, তখন যে শব্দটা হয় ঠিক তেমন শব্দ পাচ্ছি। পর্দা টাঙানোর রিং প্রচণ্ড জোরে জোরে নাড়াচ্ছে কেউ। আমি বুঝতে পারছি পাশের রুমে কেউ একজন এসেছে, আমার সঙ্গে হয়তো কথা বলতে চায়। আমি পুরোই নিস্তব্ধ হয়ে আছি। কি হচ্ছে আমার সঙ্গে সব? পুরো মিনিট 2 নিশ্চুপ হয়ে বসে আছি আর ভাবছি আমি মনে হয় অন্য দুনিয়াতে। এখন উঠে বসার সাহসটা পর্যন্ত আমার নেই। এরকম সময়ের মুখোমুখি কখনো হয়নি। আমি জানি আমার কাছের কয়েকজন মানুষ জানে কেমন সময়ের মধ্য দিয়ে গিয়েছে সেই সময়গুলো। কিছুক্ষণ পরে আম্মুর ফোন আসে। আমি আম্মুর সঙ্গে কথা বলি। পাশের রুমের আওয়াজগুলো আস্তে আস্তে কমতে থাকে। রাতের সেহরি করে এসে আজানের পরে ঘুমিয়ে যাই। একই সপ্তাহের মঙ্গলবারে আমার সঙ্গে সেম জিনিসটা দ্বিতীয়বার ঘটে। মঙ্গলবারে বাবা ছুটি নিয়ে বাসায় এসেছিল, এর জন্য সাহসটা একটু বেশি ছিল। পাশের রুমে কেউ একজন আসছে, পর্দার রিংয়ের শব্দ, মেঝেতে গাছের ডালের পাতা দিয়ে ঝাড়ু দেওয়ার শব্দ। আমি বুঝতে পারছি কেউ একজন এসেছে। হাতে একটা লাইটার, মোবাইলের আলো এবং আমি একটা খুন্তি নিয়ে সাহস করে ঢুকে গিয়েছিলাম রুমে। হঠাৎ করে বেশি শব্দ হওয়ার কারণে বাবা ও আম্মু দুজনে একসঙ্গে দোতলায় চলে আসে। রুমটায় ঢোকার আগে ওনারা চলে এসেছিল। হয়তো ঢুকে গেলে আমার ক্ষতি হতে পারত। ব্যাপারগুলো বেশি বেশি হওয়ার কারণে তার পরদিন থেকেই আমি নিচে চলে আসি। 10 থেকে 15 দিনের মতো আমি এভাবে একা একা দোতলায় ছিলাম। কোনোদিনও ভোরের আলো না দেখা অবধি আমার ঘুম পেত না। আমার বাড়ির পাশে কয়েকটি বাড়ির কয়েকজন রয়েছে যারা জিন দ্বারা আক্রান্ত। আমি কোনোদিন চাই না আমার সঙ্গে এরকম ঘটনা ঘটুক, এমন ঘটনার সাক্ষী হই। ঘটনাটা ভালো লাগলে অবশ্যই নিজের মতো করে পড়ে শোনাবেন, আমার জন্য দোয়া করবেন এবং ভালো থাকবেন। ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়া সদরের একটি বাসা কেন্দ্রিক। আমাদের বাসা বানানোর কাজ চলাকালীন সময়ে আমরা একটি নতুন বাসায় উঠি। আমি আগে আমার বাসার বর্ণনা তুলে ধরছি। বাসাটি ছিল অনেক পুরনো, 3 তলা। আমরা ছিলাম তার 2 তলাতে। বাসাটির 2 তলার সাথে লাগালাগিভাবে একটি 1 তলা বাসা ছিল। 1 তলা বাসাটির ছাদ আমাদের বাসাটির 2 তলার সাথে লাগানো ছিল, মানে অল্প দূরত্বে। বলে রাখা ভালো, পাশের বাসার ছাদের ওপর একটি রুম ছিল যা সবসময় তালা লাগানো অবস্থায় থাকত। প্রথম ঘটনা, প্রথম দিন বাসায় ওঠার পর রাতে ঘুমোতে যাওয়ার আগে আমার আম্মু খেয়াল করেন যে পাশের ছাদে 2টা ছায়ামূর্তি ছাদের এক মাথা থেকে অন্য মাথায় তারা দৌড়াদৌড়ি করছে। আম্মু প্রথমে ভাবে ছায়ামূর্তি 2টো হয়তো আমাদের বাসার 3 তলার কারণ হলো পাশাপাশি ছাদ হওয়ার কারণে এই বাসার লাইটের আলো ওই ছাদে গিয়ে পড়ে। একটু পর খেয়াল করে ছায়ামূর্তি 2টা পাশের বাড়ির ছাদের রুমের দিকে মিলিয়ে যায়। ঘটনা 2, শীতের সময় হওয়ায় সন্ধ্যার পর জানালা লাগিয়ে দিত আম্মু। বলে রাখা ভালো, জানালাগুলো ছিল কাঠের বড় পাল্লার।
আমি তখন আমার টেবিলে বসে পড়ছিলাম। হঠাৎ করে জানালায় অনেক জোরে থাপ্পড় দেওয়ার শব্দে আমরা সবাই অবাক হয়ে যাই। স্তব্ধতা কাটিয়ে জানালা খুলে কাউকে খুঁজে পাওয়া যায় না আর। তারপর থেকে নিয়মিত প্রতিদিন জানালায় থাপ্পড় দেওয়ার শব্দে পুরো বাসা কেঁপে উঠত আর আমরা নির্বাক হয়ে তাকিয়ে থাকতাম। ঘটনা 3। একদিন রাতে আনুমানিক 1টা থেকে 1:30টার মধ্যে আমাদের ঘুম ভেঙে যায় আম্মুর চিল্লাচিল্লিতে। ঘুম থেকে উঠে ঘটনা যা শুনি তা ছিল অবাক করা। আম্মু নাকি শুনতে পায় আপুর রুম থেকে কিছু ভাঙার শব্দ। তারপর আম্মু আপুর রুমে গিয়ে দেখে আপুর রুমের জানালা খোলা। আপুর চুলগুলো ছিল এলোমেলো। আপুর একটা হাত ছিল জানালার বাইরে। আম্মুর সাথে সাথে আপুকে ধরে জানালার পাশ থেকে নিয়ে আসে এবং আম্মু খেয়াল করে আপুর হাতে খামচে ধরার দাগ। ওই রাতে আমরা সবাই একসাথে ঘুমাই এবং রাতে আর কিছু হয় না। ঘটনা 4। আমরা সবাই ঘুমের প্রস্তুতি নিচ্ছিলাম। ঠিক তখনই পাশের ছাদ থেকে নুপুরের শব্দে সবাই অবাক হয়ে যায়। প্রথমে আস্তে আস্তে, তারপরে শব্দটা প্রকট হতে থাকে। আমাদের কারোরই সাহস হচ্ছিল না জানালা খুলে দেখার। ঠিক কতক্ষণ ছিল মনে নেই। আস্তে আস্তে সব স্বাভাবিক। আমরা আসলে এতদিনে মোটামুটি বিরক্ত এই সবে। আম্মু একজন হুজুরের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়। হুজুর কিছু একটা লিখে দেয় এবং বলে এগুলো জানালার উপরে লাগিয়ে দিতে। আমরা তা করি। তারপর থেকে জানালায় আর কোনো শব্দ হয় না। তারপর থেকে শুরু হয় অন্য একটি সমস্যা। রাত হলেই আমাদের পুরো বাসা রান্নার ঘ্রাণে মুখরিত হয়ে যেত। তার সাথে জোরে জোরে বাটার শব্দ। মনে হয় কোনো কিছু বাটা হচ্ছে। প্রথম দিন আমরা ভেবেছিলাম হয়তো ওপরের তলাতে কেউ শব্দ করছে, কিন্তু 3-4 দিন একটানা শব্দ হওয়ার পর আম্মু ওপরের আন্টিদের জিজ্ঞেস করলে তারা বলে রাতে তারা রান্নাই করে না এবং এই শব্দটা তারাও পায় এবং তারা এটার সাথে অভ্যস্ত। আম্মু তখন একে একে আমাদের সাথে ঘটে যাওয়া কাহিনীগুলো বলতে থাকে। তারপর আন্টি আম্মুকে ব্যাপারটা খুলে বলে। বাসার ছাদে তারা কেউ সন্ধ্যার পরে আসে না। তাদের সাথেও অনেক ধরনের ঘটনা ঘটেছে। শুধু তাই না, তারা এই বাসাটি একতলা থেকে ওপরে বাড়াতেও পারে না। কাজ শুরু হলে কোনো না কোনোভাবে সেটি বন্ধ হয়ে যায়। অনেক হুজুরকে দেখানোর পরও তারা কোনো সমাধান করতে পারেনি। তাই সবার উত্তর একটাই, এই জায়গাটায় জিনরা চলাচল করে। এটা তাদের রাস্তা, যেটা বন্ধ করা কারো পক্ষে সম্ভব না। আমাদের এই ফ্ল্যাটটাতে বেশি দিন কেউ থাকতে পারে না। আগে যারা ছিল তারাও এসব কারণে বাসাটি ছেড়ে দেয়। দেখতে দেখতে আমাদের বাসা বানানো সম্পূর্ণ হয়ে যায়। আমরাও চলে যাই এখান থেকে। ওই বাসাটা ওভাবেই আছে। এলাকার সবাই চেনে ওই বাসাটিকে। আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। আমার নাম সিয়াম। আমি 9ম শ্রেণীর ছাত্র। এখন আমি যে ঘটনাটি বলবো এটা আমার ফ্রেন্ড তামিম, তার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। তামিম নামটি ছদ্ম একটা নাম ব্যবহার করা হয়েছে। জানি না ঘটনাটা কতটা ভয়াবহ। ঘটনাটি বিশ্বাস করা বা না করা আপনাদের ব্যাপার। আমি তামিমের ভাষায় ঘটনাটি বলছি। সময়টা 2012-র শেষ এবং 2013-র শুরুর দিকের ঘটনা। আমার বয়স তখন 5 বছর। আমরা গ্রামের বাড়িতে থাকতাম। আমার লেখাপড়ার জন্য আমরা গ্রাম থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরে এসেছিলাম 2012 সালের 29 ডিসেম্বর। তখন আমি ছোট, নতুন শহরে আসছিলাম। সবকিছুই নতুন ছিল আমার জন্য। ঘটনা 1। সময়টা 2012-র 29 ডিসেম্বর থেকে 2013-র 5 জানুয়ারির মধ্যে কোনো একটা সময় হবে। তখন অনেক রাত। আম্মু ঘুমাচ্ছিল। বলে রাখা ভালো, আমার বাবা প্রবাসী, তাই আমি, আমার বোন এবং আম্মু বাসায় থাকতাম। আমাদের বাসা ছিল ব্রাহ্মণবাড়িয়ায় তখনকার সবচেয়ে বড় বিল্ডিং, যেটা 14 তলার পাশে। ওই রাতে যখন আমার ঘুম ভাঙে তখন আমি জানালার কাছে দেখি একটা অতি প্রাকৃত কিছুর অস্তিত্ব। কিছু খেয়াল করার পর আমি অবয়বটাকে দেখতে পেলাম। ওই অবয়বটা আমাকে দেখে একটা পৈশাচিক হাসি দেয়, যা দেখে অনেক ভয় পাই এবং আমি যে ঘুমিয়ে পড়ি। সকালে আমি এটাকে ভুল ভেবে আর আম্মুকে বলিনি। ঘটনা 2। এর কিছুদিন পরে আম্মু বলল রাতে আমাদের খাট নাকি অনেক কাঁপছিল। প্রথমে আম্মু ভেবেছিল ভূমিকম্প, পরে পাশে খেয়াল করে দেখতে পেল অন্য কোনো কিছু নড়ছে না। তখন আম্মু কিছুটা ভয় পায় এবং দোয়া কালাম পড়ে ঘুমানোর চেষ্টা করে। ঘটনা 3। এর পরের দিনের ঘটনা। দ্বিতীয় দিনের মতোই আবার এই ঘটনাটি ঘটল।
তখন আমিও ওই খাটের কম্পনটি অনুভব করেছিলাম। ঘটনা 4, এর পরের দিন আমার আম্মু আর আমার দূর সম্পর্কের একজন খালুর সাথে যোগাযোগ হলো, যিনি হুজুর। তখন আম্মু আমার খালুকে বাসায় আসতে বললেন। তিনি আমাদের পুরো বাসা ঘুরে আম্মুকে বললেন তিনি পরদিন জানাবেন। এরই মাঝখানে আমাদের নানা রকমের অতি প্রাকৃত ঘটনা ঘটতে থাকে। পরদিন আমার খালু আম্মুকে ফোন করে বলল একটা খারাপ জিন যা আমার উপরে আসর করার চেষ্টা করছে। ওই দিন বিকেলে খালু আমার বাসায় আসার কথা বললেন। যথারীতি খালু বিকেলে বাসায় এসে আমাদের 3 জনকে 3টা তাবিজ দেন এবং সব সময় এটা আমাদের পড়ে থাকতে বললেন। এরই সাথে উনি আমাদের বাসা বন্ধ করে দেন। কিন্তু খালু আমাদের বলেন কোনো মৃত বাড়িতে বা জানাজায় অংশগ্রহণ করার সময় যেন তাবিজ খুলে যায়। ঘটনা 5, এরপর 5 বছর চলে যায়। সময়টা 2018। আমি তখন 5ম শ্রেণীতে পড়ি। এরই মাঝে আমার সাথে অন্য কোনো ঘটনা ঘটেনি। ওই বছর আমি গরমের ছুটিতে আমার মামার বাড়িতে যাই এবং এর মধ্যে এক শুক্রবার জুম্মার নামাজের পর একজনের জানাজা ছিল। তখন আমি জানাজায় অংশগ্রহণ করি, কিন্তু তখন আমি তাবিজ খুলতে ভুলে যাই, আর এটা আমি তখন খেয়ালও করিনি। ঘটনা 6, ওই দিন রাতে আমি এবং আমার মামাতো ভাই বাইকে ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নেই। আমার মামাতো ভাইয়ের নাম সাইম, এটিও ছদ্মনাম। বাইকটা সাইম ভাইয়ের না, বাইকটা ছিল তার বড় ভাই রাজীব ভাইয়ের। আর বাইকটা অনেক এক্সপেন্সিভ হয়। সাইম ভাই খুব ভালোভাবে চালাতে না পারায় রাজীব ভাই বাইকটা সাইম ভাইকে দিতে চাইতো না। ওই দিন রাজীব ভাই বাড়িতে না থাকায় আমরা সবাই লুকিয়ে লুকিয়ে ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নেই। ঘটনা 7, আমরা প্রায় 11:30টার দিকে বাসা থেকে বের হই। অনেক সময় ঘোরার পর সাইম ভাই বলল তার বন্ধুর বাসায় যাবে, তাই আমরা তার বন্ধুর বাসায় যাই। ওখানে সাইম ভাইয়ের বন্ধুর সাথে অনেক সময় কথা বলার পর আমরা বাসায় চলে আসলাম। তখন অনেক রাত। মাঝখানে রাস্তায় অনেক সময় চলার পরও আমাদের যেন রাস্তা শেষ হচ্ছিল না। তখন আমি এবং আমার মামাতো ভাই তো নানা রকম ভয়ানক শব্দ শুনছি। তখন আমার মামাতো ভাই আয়াতুল কুরসি পড়তে শুরু করলো এবং ওই মায়াজাল থেকে বেরিয়ে আসলো এবং তাড়াতাড়ি সামনের এলাকার মসজিদে আমরা দুজনই ঢুকে পড়ি। আমরা মসজিদের ভেতর থেকে বাইরে নানা ধরনের আওয়াজ পাই, মনে হয় কেউ আমাদের ডাকছে এমন। তখন আমরা একটি কথা বারবার শুনতে পারছিলাম, কথাটি ছিল এমন, বাইরে আয়। আর শুনতে পারলাম আমাদের নাকি ছাড়বে না। তখন ভয়ে মসজিদে উজু করে কোরআন পড়তে শুরু করলাম। এর একটু পরে আমরা দেখতে পেলাম ওই মসজিদের বড় হুজুর আসলেন এবং আমি হুজুরকে সবকিছু খুলে বললাম। তিনি তখন ওই তাবিজটা দেখাতে বললেন, কিন্তু আমার মনে পড়ে তখন আমি হুজুরকে তাবিজের কথা বলিনি। তো হুজুর জানলো কিভাবে? তখন আমি এই বিষয়টি খেয়ালও করিনি তেমন। তারপর হুজুর আমাকে তাবিজটি ফিরিয়ে দেয় এবং আমাকে তাবিজ পড়তে বলে। আবার হুজুর আমাদের বলল একটু পর ফজরের নামাজ পড়ে আমরা যেন বাসায় যাই। হুজুর আমাদের আরও বললেন আমার সাথে আর কিছু হবে না। এটা বলে হুজুর বাইরে চলে যান। ওই রাতে ফজরের নামাজের সময় আমার আরেক মামাতো ভাই নামাজ পড়তে আসে, যার নাম শরীফ। তিনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন। শরীফ ভাইকে দেখে আমরা তখন ঘটনাটি বলতে পারিনি। তখন আমি একটা জিনিস খেয়াল করলাম, ওই বড় হুজুর নামাজ পড়তে আসেননি, নামাজ পড়তে এসেছিল বড় হুজুরের ছাত্র। আর আমি শরীফ ভাইকে নিয়ে তখন বাড়িতে চলে যাই। পরদিন বিকেলে আমরা শরীফ ভাইকে সবকিছু খুলে বলি। তখন শরীফ ভাই বলে মসজিদের বড় হুজুর তো অসুস্থ, তিনি 1 সপ্তাহ থেকে হাসপাতালে, হুজুরের ছাত্র নামাজ পড়েন। এটা শুনে আমি এবং সাইম অনেক ভয় পেয়ে যাই। আমি তখন ওই বড় হুজুরের ছাত্রকে সম্পূর্ণ ঘটনা বলি। তিনি বলেন এরকম অনেক ঘটনা আমাদের সাথে ঘটে যা কখনো বুঝতে পারি না, যার কোনো বিশ্লেষণ থাকে না, হয়তো আমাদের কাছে থাকে না, হয়তো ওই সময় আমাদেরকে সাহায্য করেছিলেন তিনি, হয়তো তার রূপ ধরে ভালো কোনো জিন। এরপর আমার সাথে আর কোনো ঘটনা ঘটেনি এই বলে আমার বন্ধু তামিম তার ঘটনা শেষ করে। জানি না ঘটনাটি কতটা ভয়াবহ হয়েছে, কিন্তু তামিম বলে ঘটনাটি সম্পূর্ণ সত্যি। লেখায় ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। ঘটনাটি আমি অনেক আগে শুনেছিলাম, কিন্তু এখানে একটা কিছু নতুন করে যুক্ত করিনি, বরং আমার অনেক কিছু বাদ দিয়ে ঘটনাটি আমি লিখেছি। আমার নিজস্ব নাম্বার না থাকায় আমি নাম্বার দিতে পারলাম না। সাল 1968, সময় বর্ষাকাল, চারিদিকে থই থই পানি। আমার বয়স তখন 8 বছর এবং ছোট ভাইয়ের বয়স মাত্র 2 বছর। রাত আনুমানিক 1টা বা 2টা হবে। সবাই গভীর ঘুমে মগ্ন। হঠাৎ মায়ের খুব
বাইরে যাওয়ার দরকার পড়ে, তাই ডেকে উঠান আমাকে। তখনকার সময়ে ল্যাম্প, হ্যারিকেন এগুলোই ছিল, তাই মা আমার হাতে একটি হ্যারিকেন দিয়ে দরজা থেকে সামান্য একটু সামনে দাঁড় করিয়ে রাখে। কম বেশি সবাই জেনে থাকবেন যে গ্রাম অঞ্চলের টয়লেট বাসা থেকে কিছুটা দূরে হয়, আর টয়লেটের সাথে ছিল বড় একটা খাল। মা টয়লেটে যাওয়ার সাথে সাথেই খুব হয়রান এবং ভীতস্ত চেহারা নিয়ে দৌড়ে এসে হুমড়ি খেয়ে পড়েন আমার উপরে। সাথে সাথে আমি জোর করে একটা চিৎকার দিই। চিৎকার শুনে আমার দাদু বাবাকে ডেকে নিয়ে আসে এবং আমার মাকে ঘরে নিয়ে যায় এবং তাড়াহুড়া করে দরজা বন্ধ করে দেয়। কোনো কিছু জিজ্ঞাসা করার আগেই দাদু হ্যারিকেনের আলোটা কমিয়ে দেন। খুব তাড়াহুড়া করে মাকে নিয়ে বিছানায় যেতে চাইলেও মায়ের দাঁড়ানোর কোনো ক্ষমতা ছিল না। ওই বয়সে আমার মাথায় এরকম চিন্তা আসেওনি। ঘুমিয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম হয়তো মায়ের কোমরে ব্যথা, কিন্তু সমস্যাটা হয়েছে পরবর্তী দিন সকালবেলা। মায়ের যেরকম পেট ব্যথা তেমনি বমি আর পেটের সমস্যা দেখে মনে হচ্ছিল মায়ের শরীরের একটা জায়গায় মাংস টেনে অন্য জায়গায় জমাট বাঁধে। তার আর্তনাদে বাড়ির সবাই এসে হাতে পায়ে তেল দিতে থাকে। তখন ডাক্তার কাছাকাছি না থাকাতে কোনো একভাবে আমার চাচা একজন ডাক্তার নিয়ে আসে, কিন্তু ডাক্তার এসে বলে মা নাকি আর বাঁচবে না। আশ্চর্য বিষয় হলেও এটি সত্য যে ভোর 5টা থেকে সকাল 11টার মধ্যে মাত্র 4 থেকে 5 ঘন্টার ব্যবধানে মা সম্পূর্ণভাবে বিছানায় পড়ে যান। তার খাওয়া দাওয়া, নড়াচড়া, এমনকি মুখের কথাটা পর্যন্ত বন্ধ হয়ে যায় এবং দিনটি শুক্রবার হওয়াতে 12টায় আজানের ঠিক শেষ মুহূর্তে আমার মা এই দুনিয়ায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ছোট ভাইটির বয়স 2 বছর হওয়াতে তেমন কিছু না বুঝলেও আর কখনো মা বলে ডাকতে না পারার কষ্টটা ছোট থেকেই তাকে পোহাতে হবে বেশ বুঝতে পারছিলাম। এরপর নামাজ শেষে জানাজা হয় এবং তারপরে হুজুর আমাদের সাথে দেখা করেন এবং আমার ছোট ভাইকে মাথায় হাত বুলিয়ে দেন। শেষে আমার বাবাকে সহ আমাদের 4টা তাবিজ দিয়ে যান এবং আমাদের ঘর বন্ধ করে দিয়ে যান। কিন্তু আমার মায়ের শেষ নিঃশ্বাসের বিনিময়ে থামেনি এই মৃত্যু। মা নাকি তার মুখ থেকে জবান বন্ধ হবার ঠিক আগ মুহূর্তে শুধু একটি কথাই বারবার বলে যায়, আর সেটি হলো 7 জন জিন, ওরা 7 জন, ওরা সবাইকে নিয়ে যাবে। আর বাবার থেকে হুজুর এই কথাটি শুনেই আমাদের তাবিজ দিয়েছিলেন। এরপরে বাবা এবং আমরা কেউ ঘর থেকে রাতে বের হতাম না। কিন্তু ঠিক পরের দিনই আমার এক শহীদ নামে চাচাতো ভাই আমার মায়ের মতন করে মারা যায়। এতে পুরো বাড়ির সবাই, আশেপাশের সবাই ভীতস্ত হয়ে পড়ে। এরপরে আমার মামি অনেকের বারণ উপেক্ষা করে আমাদের দেখতে আসে, কিন্তু আশ্চর্যজনকভাবে আমার মামি 3 দিন পরে মারা যায়। এরপরে এক চাচাতো ভাইয়ের বউ, তার 3টি ছোট বাচ্চা, যার মধ্যে একজন আমার থেকে 1 বছরের ছোট ছিল। এরপরে নূরজাহান নামে এক চাচাতো বোন ঠিক একইভাবে মারা যায়। এরপরে ঘটে গা শিউরে ওঠার মতো ঘটনা। চাচাতো বোন মারা যাওয়ার পরে আসর নামাজ বাদ তার জানাজা দেয়া হয়, কিন্তু আমাদের সেই হুজুর জানাজা দেওয়ার পরেই তিনিও তার পরের দিনই মারা গেলেন। এরপরে 6 দিনে 4 জন মারা যায়। কে কখন মৃত্যুর দেখা পাবে প্রতিটা মুহূর্ত কাটতে লাগলো আতঙ্কে। এরপর মাগরিবের আগেই সবাই যে যার ঘরে চলে যেত। এরপরে এটির একটা বিহিত করার জন্য সবাই মিলে একজন হুজুর খুঁজছিল, কিন্তু এমন কিছু শোনার পরে কেউই আসতে রাজি হচ্ছিল না। এরপরে অনেক খুঁজে বড় একজন আলেম বাড়িতে নিয়ে আসা হয়, কিন্তু সে বাড়িতে প্রবেশ করার সাথে সাথেই বলে দিলেন এই কাজ তার পক্ষে করা অসম্ভব এবং সে 3 দিন পরে আরও 3 জন নিয়ে আসবেন এর বিহিত করার জন্য বললেন। আর এই 3 দিন কেউ মাছ, মাংস, এমনকি বাগার দেওয়ার মতো কোনো তরকারিও রান্না করতে পারবে না এই বাড়িতে। আর ঠিক যতদিন এমন থাকবে ততদিন শুধু করলা, লাউ, দুধ খেতে হবে। এটি টানা 27 দিন করতে হয়েছে। 3 দিন পরে যে হুজুর 3 জন ফকির নিয়ে আসেন, এর মধ্যে ফকির যে ছিলেন তার নাম ছিল হাশেম ফকির। তিনি বাড়িতে ঢুকেই আমাদের বললেন যে অনেক দেরি করে ফেলেছেন, যাই হোক তবে এর বিহিত করেই ছাড়বো ইনশাল্লাহ। এরপরে শুরু হয় তার কার্যক্রম। সন্ধ্যার পরেই বাড়ির উঠোনের মাঝখানে বড় গর্ত করে আগুন জ্বালিয়ে দিতেন এবং 2 থেকে 3 কেজি শুকনো মরিচ পোড়াতেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এতে মরিচ পোড়ানোর কোনো গন্ধই হতো না। আর একই কাজের সময় বাড়ির কেউ ঘর থেকে বের হতে পারত না এবং সব মহিলাদের মাথায় কাপড় দেওয়া ছিল বাধ্যতামূলক। এরকম চলতে থাকে 7 দিন। এর মাঝে 3য় দিনের সময় বড় ফকির তার একজন সঙ্গীর ওপরে সেই 7 জন জিনের সর্দারকে হাজির করেন। অনেক তর্ক বিতর্ক জেরা করা হয়। তারপর কথাটা ছিল এরকম, তোরা কারা, কোথা থেকে এসেছিস, কতজন এসেছিস, এর জান নিচ্ছিস?
আমরা পূর্ব নদী থেকে এসেছি, আমরা 7 জন, আমাদের চালান করা হয়েছে 21টা যান, না নিয়ে যাব না। অনেক হয়েছে, এবার অন্যদিকে যা, আমি থাকতে আর কোনো যান যাবে না। এরপর তার সঙ্গী অবচেতন হয়ে যায় এবং তার পরের দিন প্রতি রাতে একইভাবে আগুন ধরিয়ে 1 থেকে 2 কেজি করে শুকনো মরিচ পোড়ানো হতো। কিন্তু ফকিরদের মরিচ পুরানো আর সারা বাড়ি মহড়া দেয়া শেষ মুহূর্তে মনে হতো কেউ সারা বাড়ি দিয়ে শুকনো গাছপালা টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। গরুর দল বেঁধে বাড়ির মধ্যে দৌড়ানো, ঘরের পেছনে বাঁশ গাছ দুমড়ে মুচড়ে ভেঙে ফেলেছে। 6 দিন 2 রাতের সময় আমাদের ঘরের পেছনে মুরগি ঘরের পাশে হাসিম ফকির ও তার স্ত্রী এবং সেই আলেম দৌড়ে আসলেন। আর কেউ একজনের সাথে খুব তর্কে জড়িয়ে পড়লেন। যেটা ছিল এমন, তুই একটা জানও নিতে পারবি না, তোর এখনই যেতে হবে। তখন জিন বলছে যে এই ঘরের একটাকে প্রথমে নিয়েছি, আর একটাকে নিয়ে যাই, আর একটু আগুন নিয়ে এসেছিলাম, তাই তখন দেখা পাইনি। দাঁড়া, জানের বদলে তাহলে জান দিচ্ছি। এই বলেই তিনি হাতে থাকা কলা গাছের ডাঁট দিয়ে মাটির ওপরে 7টি বাড়ি দিলেন, আর তারপর পায়ের গোড়ালি দিয়ে মাটির ওপরে সজোরে 3টি আঘাত করলেন। অতঃপর মুরগি ঘরের ভেতরে মুরগিগুলো প্রচণ্ড দাবাদাপি শুরু করলো। এরপরে পুরো বাড়ি নিস্তেজ হয়ে যায়। পরের দিন সকালে দাদু মুরগির ঘর খুলে দেখেন 47টি মুরগি মরে পড়ে আছে। এরপরে ফকির ও আলেম আসেন, আর ইনশাল্লাহ আমরা বিপদ মুক্ত হই। অতঃপর দাদু বললেন তিনি নাকি আমাকে ঘরে আনার সময় দেখেন যে অনেক লম্বা 7 জন খালাকে পানির ওপর দিয়ে পশ্চিম পাশ দিয়ে বাড়ির দিকে নিয়ে আসছে, যার কারণে দাদু তাড়াহুড়া করে দরজা বন্ধ করে নাতির কাছে আগুন ছিল তাই নাগালে পান এবং সেটা নিয়ে আসেন। কিন্তু ওকেই যেতে হয়েছিল। জানের বদলে জান, আপনার কাছে আমার নাতি বেশি নাকি মুরগি বেশি? আমি রাকিব, কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলা থেকে বলছি। আমি ভূত FM এর একজন নিয়মিত শ্রোতা ছিলাম। 2016 সাল থেকে আমি ভূত FM শুনতাম। যাই হোক, মাঝখানে ভূত FM বন্ধ হয়ে যায়, কিন্তু অনেক অনেক ধন্যবাদ আপনাকে যে ভূত.com চালু করার জন্য। বেস্ট অফ লাক, সবসময় আপনাদের পাশে আছি। যাই হোক, বেশি কথা না বলে আমি আমার ঘটনায় চলে যাই। ঘটনাটা ঘটে আমার নিজের চাচাতো ভাইয়ের সাথে। ঘটনার সময়কাল 2015। রাসেল ভাই, তার আগে আমি আমাদের ঘটনার জায়গাসমূহের বর্ণনা দেই যাতে লিসেনারদের পরে বুঝতে সুবিধা হয়। ঘটনাটা ঘটে হলো আমাদের গ্রামের পাশের একটা গ্রামে। আমরা যে স্কুলে পড়াশোনা করতাম সেই স্কুলটা ছিল আমাদের গ্রাম থেকে একটা গ্রাম পরেই, মানে আমাদের গ্রামের পর মাঝখানে একটা গ্রাম পড়ে, তারপরে আমাদের স্কুলটা যেহেতু উপজেলার মধ্যে অনেক একটা নাম করা একটা স্কুল ছিল, সেই জন্যই আমাদের সেখানে পড়তে যাওয়া। যাই হোক, সেই সময় আমি জিএসসি পরীক্ষার্থী ছিলাম। আর আমার সাথে যে ভাইটা, মানে ভাইয়ের সাথে যে ঘটনাটা ঘটছে, সে ছিল এসএসসি পরীক্ষার্থী। রাসেল ভাই, আমাদের ওই গ্রাম থেকে আমরা 4 জন ওই স্কুলে পড়াশোনা করতাম। তার মধ্যে 3 জন ছিল এসএসসি পরীক্ষার্থী, আর আমি একাই জিএসসি পরীক্ষার্থী ছিলাম। যাই হোক, ওই রাস্তায় আমাদের গ্রামের পাশ দিয়ে একটা নদী চলে গেছে। ওই নদীটা পার হয়ে আমাদের স্কুলে যেতে হতো। ওই নদীটার উপরে একটা পুল ছিল, পুল মানে ব্রিজ, বাঁশের ওটাকে গ্রামের ভাষায় বলে পুল। যাই হোক, ওই পুল পাড়ি দিয়েই পুলের পাশে একটা পরিত্যক্ত একটা ভিটা ছিল। ভিটা কোনো কবরস্থান বা কিছু না, সিম্পল একটা ভিটার মধ্যে অনেক রকমের গাছ, অনেক পুরনো গাছ। গ্রাম অঞ্চলে এরকম অনেক ভিটাই পাবেন আপনি। সেই ভিটাটার নাম ছিল আপনার তোতার ভিটা, কারণ ওই ভিটাটার মালিক ছিলেন তোতা মিয়া নামে একটা লোক। সে অনেক আগেই মারা যায়, 1900 সালের দিকে সে মারা যায়। সেই থেকেই সেই ভিটাটার নাম তোতার ভিটা। সেই ভিটায় অনেক পুরনো গাছ আছে, সেই ভিটায় অনেক ঘটনা রয়েছে। যাই হোক রাসেল ভাই, ওই ভিটাটা পার হওয়ার পর অনেকটুকু রাস্তা ফাঁকা, মানে আপনার আরেকটা গ্রামের সংযোগস্থল, যেহেতু অনেকটুকু রাস্তা ফাঁকা থাকে। তারপরে আমাদের ওই গ্রামের শেষের দিকে আমাদের স্কুল। যাই হোক রাসেল ভাই, যেহেতু আমরা পরীক্ষার্থী ছিলাম, আমাদের একসাথে জিএসসি পরীক্ষাও ছিল, এসএসসি পরীক্ষাও ছিল, তখন কি করতো রাসেল ভাই, আমাদের স্কুল থেকে প্রতিবারই কোচিংয়ের ব্যবস্থা করতো টিচাররা। কি হতো যে আমাদের 2 মাস অথবা 3 মাসের জন্য একটা কোর্স করতো স্যার। যেহেতু ওই সময় প্রাইভেট
প্রাইভেটের ওই রকম প্রচলন ছিল না, সেজন্য কোচিংটা অনেক ইফেক্টফুল ছিল। রাসেল ভাই কোচিংটা ছিল আপনার সন্ধ্যা 7টা থেকে 10টা। যারা স্থানীয় ছিল সেইখানকার তারা তো সেখানে ভালোভাবেই কোচিং করতে পারতো, কিন্তু আমরা যেহেতু অনেক দূর থেকে ছিলাম, যেহেতু গ্রাম অঞ্চলের একটা এলাকা, সেটা অনেক টাফ রাত করে কোচিং করা। যাই হোক, যেহেতু আমরা 4জন ছিলাম, 4জনের বাবা মার সাথে কথা বলে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা 4জনেই একসাথে কোচিং করব। যাই হোক, যে কথা সেই কাজ, আমরা কোচিংয়ে ভর্তি হলাম। আমাদের কি করতাম, আমাদের যে সাইকেল ছিল, সাইকেলে মোবাইলের ব্যাটারি দ্বারা আপনার সামনে একটা বাল্ব লাগিয়ে করতাম, ওই যে বাতি জ্বালিয়ে স্কুলে যাইতাম 4জনে সাইকেল চালিয়ে, রাত্রে একসাথে আসতাম। যাই হোক, এভাবেই আপনার 15-20 দিন যাওয়ার পর কি হয় যে আমাদের ওইখানে একটা বন্যা হয়। আমাদের গ্রামে বন্যা হওয়ার কারণে আমাদের নদী ভরে যায়। নদী ভরে যাওয়ার কারণে আমাদের ওই যে পুল সেটা ভেঙে যায়। ভেঙে যাওয়ার কারণে একটা ভয়াবহ একটা অবস্থা সৃষ্টি হয়, কারণ সেখানে ভেলা দ্বারা মানুষ পারাপার হতো। যেহেতু আমরা রাত করে কোচিং করতাম, ভেলা দ্বারা পার হওয়াটা অনেক ঝুঁকির ছিল আমাদের। সেখানে মাঝে মাঝে ভেলা পাওয়া যাইতো না, মানে ওই ফেরি ভেলা মানে হইলো ভুরা, আমরা ভুরা দিয়ে বার হতাম। তখন তো সাইকেলও আনা যাইতো না। আমাদের গ্রাম থেকে আমাদের স্কুলে যেতে সময় লাগতো আপনার 30 মিনিটের মতো। আমাদের কোচিং ছুটি দিত 10টায়। যাই হোক, আমাদের যখন বন্যাটা আসলো, তখন আমার বাড়ি থেকে আমাদের স্কুলের যে দপ্তরের বাসা ছিল সেখানে আমাকে লজিং রাখা হলো। সেখান থেকে আমি কোচিং করতাম। কিন্তু আমাদের যে 3 ভাইরা ছিল, মানে আমাদের এলাকার, আমাদের একটা আমার নিজের চাচাতো ভাই আর 2জন এলাকার, তারা যেহেতু 3জন অনেক বড়ই ছিল এসএসসি পরীক্ষার্থী, তারা সিদ্ধান্ত নিল যে তারা একসাথে বাড়ি থেকেই কোচিং করবে। যে কথা সেই কাজ, তারা তখন কোচিং করতো, তখন তারা সাইকেল নিয়ে আসতো না। তখন তারা হেঁটে হেঁটেই ভেলা পার হতো, ভেলা পার হয়ে আবার স্কুলে কোচিং করতো। রাত 10টার সময় যাইতো। আর আসলে একটা কথা বলে রাখি যে আমাদের যে গ্রাম আর আমাদের গ্রামে যাওয়ার মাঝখানে যে একটা গ্রাম, সেই গ্রাম এতই প্রত্যন্ত একটা গ্রাম যে আপনার সেই এলাকায় বিদ্যুতের সংযোগ পৌঁছায় আপনার 2020 সালে। তার আগে কোনো বিদ্যুৎ ছিল না সেখানে। মানুষজন সোলার সংযোগের সাহায্যে সোলার সংযোগ ব্যবহার করতো। তাও প্রত্যেক মানুষের বাসায় ছিল না, হাতে কোনো 2-1জনের, আর সবাই দোয়াত হারিকেন ব্যবহার করতো। যাই হোক রাসেল ভাই, ঘটনাটা ঘটে হলো এরকমই একটা রাত্রে। ঘটনাটা ঘটে হলো যে আমার ওই ভাইয়ের সাথে আর তার সাথে আরেকজন ছেলের সাথে, তাদের 3জনের মধ্যে একজন সেদিন কোচিংয়ে আসে নাই কোনো একটা কারণে, সেজন্য তাদের 2জনকেই কোচিংয়ে আসতে হয়। যখন তারা 2জন কোচিং শেষে বাসায় যাওয়ার সময় আপনার ওই তোতার ভিটার ওই জায়গায় যায়। রাসেল ভাই, তখন ওই জায়গায় তারা লক্ষ্য করে যে তোতার ভিটার পাশেই, মানে ওই জায়গায় তাদের ভেলার জন্য অপেক্ষা করতে হয়। যেহেতু ওই জায়গাটা অনেক ভয়ানক একটা জায়গা, তারা যখন সেখানে গিয়ে পৌঁছায়, তারা দেখতে পায় যে সেখানে কোনো নৌকা নেই। হ্যাঁ আসলে ভাই, সেখানে কোনো ভেলা বা ফেরি কিচ্ছু নেই। তারা অনেক ঘাবড়ে যায় মানে যে এত রাত্রে, মানে গ্রামে রাত 10টা 10:30 মানে কিন্তু অনেক রাত। মানুষ 8টা-9টার সময় গ্রামে ঘুমিয়ে পড়ে। যাই হোক, সেখানে তারা যখনই গিয়ে দেখে যে ভেলা নাই, তারা তো মানে অনেক ভয় পায়। মানে একটা জিনিস কি যে সেখানে অনেক ভয়ঙ্কর একটা জায়গা, সেখানে তোতার ভিটার, সেখানে এত রাত্রে তারা ভেলা পাচ্ছে না। যাই হোক, তারা একটু পরেই তারা উদ্বোধন করে যে পাশে একটা মানে কাফনের মোড়ানো একটা লাশ। মানে লাশটা দেখে তারা রীতিমতো মানে এতটা ভয় পায় যে তারা মানে চিল্লাবে যে অথবা দৌড়াবে, তার কোনো ভাষাই তারা খুঁজে পায় না, এরকম একটা অবস্থা। যাই হোক রাসেল ভাই, তারা সেই মুহূর্তে লক্ষ্য করে যে ফেরি এসে তাদেরকে ডাকছে যে মামা চলেন পার করে দিই। হ্যাঁ, এরকম একটা অবস্থা। কিন্তু তারা এখনই লক্ষ্য করলো যে তাদের ওই কোনো ফেরি ছিল না। যদি ফেরি থাকতো, মানে ফেরি যদি আসতো, তাহলে তারা তো অবশ্যই দেখতো, কারণ সেই সময় শীতকালও ছিল না যে কুয়াশার জন্য দেখা যাবে না। তারা লাইট মারলেই দূর থেকেই বোঝা যেত যে কেউ আসছে নাকি, পানির শব্দ পাইতো। কিন্তু রাসেল ভাই, একটা কথা হলো যে মানে ফেরিটা যে এসে ঘাটের মধ্যে চাপছে, তাদের কোনো শব্দই পায় নাই, হুট করে ডাকতেছে মামা। যাই হোক, তারা ওই সময় মানে
প্রাণ ফিরে পাওয়ার মতো একটা অবস্থা। তারা সেটা ভাবতেও পারে না যে ওই ফেরিটা আসলো, কোনো শব্দ হলো না, এই টাইপের। যাই হোক, তারা যখন ওই লাশটার পাশে দাঁড়িয়েছিল তখনই একটা মানুষ আসা মানেই যে আপনি বুঝতে পারছেন ওই সময় মানে একটা পাওয়া, মানে মরুভূমিতে ইয়া পাওয়ার মতো, হিরে পাওয়ার মতো। যাই হোক, যখনই তারা এটা বলে যে আচ্ছা মামা চলেন তাহলে, তারপরে সরি রাসেল ভাই, তার আগে বলে যে এই যে মামা দেখেন এই যে কফিনের মোড়ানো এই যে লাশটা, এই কাপড়ে মোড়ানো এই লাশটা, এটা কে জায়গায় রেখে গেছে, কে বা মারা গেছে কিছুই তো শুনলাম না। আমরা ইয়াতে আসলাম, ইয়া থেকে 7টার সময় আমরা কোচিংয়ে আসলাম। পরে বলে যে না মামা, এটা একটা অনেক দূরের একটা লোক মারা গেছে, আমি ফেরি দিয়ে তাকে পৌঁছানোর জন্য আসছি, যেহেতু আপনারা আসছেন আপনাদেরও নামিয়ে দেই, তারপরে আমরা এই ফেরি লাশ নিয়ে আমি তার বাসায় পৌঁছে দেবো। যাই হোক রাসেল ভাই, তারা প্রথমে রাজি হয় না, বলে যে আমাদের আগে নামিয়ে দেন, তারপরে আপনি লাশটা নিয়ে যান। অনেক জোর জবরদস্তি করার পর রাসেল ভাই তারা লাশটার সাথে যেতে রাজি হয়, যেহেতু কোনো উপায় নেই। রাসেল ভাই একটা কথা বলে রাখি যে যখনই লাশটা নিয়ে তারা মাছ নদীতে যায়, মানে মাছ নদীতে যাওয়ার পর তারা লক্ষ্য করে যে আপনার ওই মাঝিটা তাদের সাথে কোনো কথা বলছে না। একটা বিষয় লক্ষ্য করবেন রাসেল ভাই, মানে একটা বিষয় বলে রাখি যে গ্রাম অঞ্চলের যে ফেরিওয়ালা অথবা কোনো ভুরাওয়ালা এত রাত্রে আপনার যাওয়ার সময় দেখবেন যে অনেক রকমের গল্প করে, অনেক রকমের কথা বলে, কারণ ওই সময় একটা ভয়ের একটা মুহূর্ত সবার জন্যই। যাই হোক, সে মাঝিটা সব চুপ, একবারে চুপ, মানে পুরা রাস্তায় একদমই চুপ করে করে যাইতেছে। তখনই একটা সময় লক্ষ্য করে যে ওই মাঝিটা ওই লাশটার অনেক কাছাকাছি চলে আসে, কিন্তু সে বইটা বাইতেছিল না, কিন্তু নৌকা চলতেছিল, মানে ফেরিটা। এসে মানে তাদের এরকম কোনো খেয়ালই ছিল না। এক সময় তারা লক্ষ্য করে যে মাঝিটা ওই কাপড়ের যে মাথাটা আছে, মানে মাথা যে বাসে বাঁধা, ওইটা খুলতেছে। খোলার পর আপনার তারা হয়তো প্রথমে ভাবছিল যে চেক করতেছে যে লাশটা ঠিক আছে নাকি, বা কত সময় মুখ দেখে না মানুষ মাথা খুলে, তারা প্রথমে সেটা ভাবে, তারা সেদিকে খেয়াল করে না। তাদের মধ্যে এমনি একটা ভয় কাজ করতেছিল ওই কফিনের তখন পাশেই। যাই হোক রাসেল ভাই একটা সময় লক্ষ্য করে যে ওই মাছিটা ওই লাশটা খাচ্ছে, মানে আপনি লক্ষ্য করেন যে তারা একটা সময় লক্ষ্য করলো যে মাঝিটা লাশটা খাচ্ছে। তারা প্রথমে ওরকম বুঝতে পারে নাই যে কি করতেছে, তারপরে একটা সময় দেখে যে মাঝিটা লাশটা খাচ্ছে, এবং উনি মনে করেন যে তারা এটা মানে প্রথমে তো আবছা অন্ধকারে সেটা লক্ষ্য করে, তার দিকে লাইট মারে না। যখন এটা আন্দাজ করার পর তারা লাইট মারে মাঝিটার দিকে। আপনার লাইট মারার পর মনে করেন যে রাসেল ভাই যে জিনিস দেখে এটা তো কখনোই তাদের কল্পনারও বাইরে ছিল। যাই হোক, তারা দেখে যে মাঝিটা মনে করেন যে মুখ দিয়ে রক্ত লাল, আর তাদের মুখের আপনাদের যে দাঁতের দুই সাইডে দুইটা দাঁত আছে না, মানে চোক্কা দাঁত আমরা যেটাকে বলি, সেই দুটা দাঁত দিয়ে সে মাংস ছিঁড়ে খাচ্ছে। খাওয়ার পর মনে করেন যে তার চোখের মনিটা স্বাভাবিকভাবেই ছিল না, তার কোনো চোখই ছিল না, চোখটা অন্ধকার ছিল তাদের লাইটের আলোতে, যেটা ব্যাখ্যা। তারপরে মনে করেন যে এটা দেখার পর তারা সেখান থেকেই লাফ দেয়। লাফ দিয়ে মানে জীবন মরণ বাঁচার জন্য তারা কেমনে যে সেখান থেকে বেঁচে একটা ঘাটের মধ্যে যেয়ে পৌঁছায়। যাই হোক রাসেল ভাই, কোনো একটা পাড়ে যেয়ে হয়তো বা তারা অজ্ঞান হয়ে পড়ে থাকার পর একটা সকালে আমাদের পাশের এলাকার একটা মাঝি তাদেরকে উদ্ধার করে মানে তাদেরকে দেখতে পায়, এবং দেখতে পাওয়ার পর চিনে যায়, মানে কোন মাঝি দেখতে পায় যে ওই মাঝিটাই, মানে সেটা আপনি বলতে পারেন যে তারা রাত্রে যে মাঝিটার নৌকায় ছিল সেই মাঝিটার রূপেই হয়তোবা ওই দুষ্টু জিন বা যেটাই বলি পিচাস সেটা এসেছিল। ওই মাঝিটা তাদেরকে অবশ্যই চেনে, কারণ প্রতিনিয়তই তারা তার মানে ফেরিতেই বার হয়। যাই হোক রাসেল ভাই, তারপরে তারা তাকে নিয়ে তাদের বাসায় পৌঁছে দেওয়ার পর কি হয় রাসেল ভাই, তারা একদিন পর তাদের জ্ঞান ফেরে। সবাই ভাবছিল যে তারা হয়তো বা মারা গেছে। রাসেল ভাই অনেক শোক কান্না শুরু হয়ে যায়। আমিও তখন এই ঘটনাটা শুনে আমিও তখন বাসায় যাই তাদের দেখতে। যাই হোক রাসেল ভাই, ওই চাচাতো ভাই 2 দিন পর জ্ঞান ফেরার পর সে
প্রায় 1 সপ্তাহ কথা বলতে পারে না, জাস্ট তাকিয়েই থাকে, এরকম একটা অবস্থায় এত শখ খায়। যাই হোক, এক সময় যখন তারা পুরোপুরি জ্ঞান ফেরে সুস্থ হয়, সুস্থ হওয়ার পর তাদের কাছ থেকে ঘটনাটা শোনা হয়। ঘটনাটা তারা বলে, ঘটনাটা বলার পর তারা ওই মাঝিকে ডাকে, তাদের বাসার লোক। ঘটনাটা তারা বিশ্বাস করে, কারণ ওই যে ভিটাটার কথা বললাম রাসেল ভাই, ওই ভিটাটায় অনেকেই এর আগে অনেক কিছুই দেখছে, অনেক ঘটনা আছে ওই ভিটাকে ঘিরে। আপনি খেয়াল আপনি ওই ভিটাটা আপনার 200-300 বছর আগের ভিটা। আপনার বাপ দাদা, তারও দাদার থেকে ওই ভিটাটার অনেক ঘটনা রয়ে আসছে। ওই ভিটাটার যে গাছগুলো আছে সেটা কখনো কাটারও সাহস পায় না, বা সেই ভিটায় যে কেউ বসবাস করবে এই টাইপ, কারণ ওই ভিটার মালিক এখনো বেঁচে নাই। ওই ভিটা দখল নেওয়ারও কারো কখনো চিন্তা আসে না। যাই হোক রাসেল ভাই, তখন আমার ওই চাচাতো ভাইয়ের যে আত্মীয় স্বজনরা ওই মাঝিকে ডাকে। একদিন ডাকার পর বলে যে তুমি যে ওকে উদ্ধার করার পর ওই রাত্রে যে ঘটনাটা যে শোনে যে ওই মাঝি ছিল, পরে বলে যে না, আমি তো সেই দিন আমার বোনের বাড়ি গেছিলাম, মানে ওই মাঝিটা নাকি ফেরি সেল রেখে ওর বোনের বাড়ি গেছিল। বোনের বাড়ি যাওয়ার আগে ওর যে ওই ছোট ভাইরে ফেরির দায়িত্ব দিয়ে গেছিল। ফেরির দায়িত্ব দিয়ে যাওয়ার পর আপনার মনে করেন যে ওই ছোট ভাই তো 10টার আগেই বাসায় চলে যায়, কিন্তু স্বাভাবিকভাবে ওই মাঝে 10টার পর পর্যন্ত থাকতো, কিন্তু সেদিন তারা 10টার আগেই বাসায় চলে যায় ফেরি। তারপরেই মনে করেন যে এই ঘটনাটা ঘটে ওনাদের সাথে। রাসেল ভাই, তারপরে তাকে হুজুর দেখানো হয়, হুজুর দেখিয়ে পানি পড়া, ওর যত রকমের চিকিৎসা আছে সব করানো হয়, তারপরেও তাদের ভয় কাটে না, ধরা যায় তারপরে মনে করেন যে হুজুরের বৈশিষ্ট্য মতে যে ওই ভিটার মধ্যে কিছু দুষ্টু জিন থাকতো, দুষ্টু জিনগুলো ওদের উপর মানে নজর রাখছিল। তাদের কোনোই দোষ ছিল না, তাদের ইচ্ছা ছিল যে তাদের ভয় দেখাবে, অনেক মারাত্মক একটা ভয়। যেহেতু তারা সবসময় 3জন থাকতো, 3জন থাকার কারণে সেই সুযোগটা সে পাইতো না। সেদিন সুযোগটা পায়, কারণ সেদিন ওই মাঝিটাও ছিল না, তারপরে তাদের মধ্যে মাত্র 2জন ছিল, যার কারণে অনেক বড় একটা সুযোগ পায়। সুযোগ পাওয়ার পরে আপনার মনে করেন যে তাদেরকে এইভাবে অনেক মারাত্মকভাবে ভয় দেখায়। যাই হোক রাসেল ভাই, এটাই ছিল ঘটনাটা আমি আমাদের এলাকায় একটা প্রচলিত একটা ঘটনাটা সবাই জানে, যেহেতু একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল। তারপরে আমি ভাইয়ের কাছ থেকে অনেক ভালোভাবে শুনছি। তারপরে তারা কোচিং তো আর করে না। আমি তো লুজিংবাড়ি থেকে কোচিং শেষ করে পরীক্ষা দিয়ে তারপরে ইয়াতে গেছি। যাই হোক, ওই ভাইটা এখন বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরিতে নিযুক্ত আছে। আমি পরিচয় দিচ্ছি না কারো। যাই হোক, আশা করি আপনার ঘটনাটা ভালো লাগবে। আর ঘটনাটার সত্যতা আমি বলতে পারি 100%, কারণ ঘটনাটা অনেক ভালোই, সারা আমাদের গ্রামে সবাই প্রায় জানে। আমি এখন যেহেতু আমি আমাদের গ্রামে নেই, বর্তমানে আমি রংপুরে অধ্যয়নরত আছি, রংপুর। সেজন্য আমি আমাদের ওই তোতার ভিটার ছবিটা আপনাকে পাঠাতে পারছি না, কিন্তু আমাদের এলাকার ওই জায়গাটা, ওই নদী আর ওই তোতার ভিটার ছবি আমি অবশ্যই আপনাকে পোস্ট করব সময় করে আপনার ইমেইলে। এই ছিল রাসেল ভাই ঘটনা। আশা করি আপনার ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই সবাইকে শোনাবেন। আমার বয়স তখন 22 বছর। আমি বর্তমানে গ্র্যাজুয়েশন করছি, ফার্স্ট ইয়ারে পড়ছি রাজশাহী সরকারি কামরুজ্জামান ডিগ্রি কলেজ। সেই 2013 থেকে আপনার অনেক বড় ফ্যান আমি। যেখানে ভূতের ভয় সেখানে ভূত এফএম শুরু হয় বলে আমি মনে করতাম। আর যখন ভূত এফএমের কথা উঠত, তখন ভেসে আসা সেই রাত 11:59 বলা মানুষটাই আপনি রাসেল ভাই। এখন অনেক মিস করি আপনাকে, মিস করি সেই সময়টাকে। যখন শুনলাম শোটা বন্ধ হয়ে গেল, মনে মনে অনেক কষ্ট পেয়েছিলাম। যাই হোক, আমি আনন্দিত যে আপনি আপনার নতুন শো শুরু করেছেন। আবার সেই চেনা মানুষটার গলায় ভূত.com শোনার মজাই আলাদা। হোক না নতুন শো, কিন্তু মানুষটা তো সেই আছে, আমাদের সবার প্রিয় রাসেল ভাই। আমি জিজ্ঞাসা করব না আপনি কেমন আছেন, কারণ আমি জানি আপনি সবসময় ভালোর দলেই আছেন। তো আমার এতদিনের সেই স্বপ্ন, ভূত এফএম থেকে শুরু করে আজ ভূত.com একটা ঘটনা পাঠাবার। সত্যি বলতে আমার ঘটনা শুনতে অনেক ভালো লাগে। যদি ঘটনা পাঠাই, সবাই কি বলবে না বলবে, ঘটনা সিলেক্ট হবে কি হবে না, আমি লেখালেখি করি না বলে এতদিন ঘটনা পাঠানো হয়নি।
তবে আজ একটা ঘটনা কালেক্ট করে নিয়ে এসেছি। ঘটনাটি সত্যি 100%, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। আমার নাম মোহাম্মদ ইমন চৌধুরী বনি, ঠিকানা রাজশাহী জেলার হেতেমখা এলাকায় আমি বাস করি। ঘটনাটি আমার না, আমার বন্ধুর মায়ের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা, তাই আমি আমার মায়ের মতো করে বলার চেষ্টা করছি। যদি ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। লেখালেখির কোনো অভিজ্ঞতা নাই, অগোছালো লেখা, একটু পরেই বুঝতে পারবেন। ঘটনাটি রাজশাহী ছেড়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার কোনো এক গ্রামের ঘটনা। সঙ্গত কারণে গ্রামের নামটা বলছি না। সময়টা 1985। আমার আম্মুর বয়স তখন 14-15 হবে। বলে রাখা ভালো, আমার আম্মু আম কুড়াতে অনেক পছন্দ করত। আমার আম্মুর অতি পরিচিত বান্ধবী ছিল বলতে গেলে। আমার আম্মুর সব জায়গায় ওঠা বসা থেকে শুরু করে সেই আর কি, মানে এক কথায় ছোটবেলার বান্ধবী। তার নাম ছিল লাইলি। ঘটনাটা মূলত লাইলিকে নিয়ে। রাসেল ভাই, এই সময়টা ছিল বৈশাখের সময় গ্রামে, কিন্তু এই সময় অনেক মজা লেগেই থাকে। ঝড়ের সময় ছোট ছেলেমেয়েরা অনেক শখ করে আম কুড়ায়। আমি সরাসরি ঘটনার দিকে চলে যাই। যেহেতু বলেছিলাম লাইলি আম্মুর সঙ্গী ছিলেন, আম্মুর মতোই আম কুড়াতে অনেক পারদর্শী ছিলেন। উনি সবার আগে আম কুড়াতে যেতেন। এই ব্যাপারে আম্মু মানতে পারতো না বটে, কিন্তু এটা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব লেগেই থাকতো, হিংসা তো ছিলই। বলে রাখা ভালো যে আম বাগানে আম্মু আর আম্মুর লাইলি সেই বান্ধবী আম কুড়াতে যেত। আগে থেকে অনেক লোকমুখে শোনা যেত যে সেই আম বাগানে রাতে জিনেরা দল বেঁধে চলাচল করে, আর অনেক নাকি সেখানে গুম হবার ঘটনা রয়েছে। অনেকেই গুম হয়ে যেত, তারপরে হদিস মিলত না। আম্মুরা এই সমস্ত বিশ্বাস তো দূরের কথা, এইগুলো নিয়ে ভাবতেও না, ভয়ও পেত না। যেহেতু ছোট, বয়সের মজাটাই আলাদা। এবং লাইলি আম্মুর মধ্যে আম কুড়ানো নিয়ে অনেক রেষারেষি। এক রাতের ঘটনা, আগের রাতে অনেক ঝড় বৃষ্টি হয়েছিল, তো পরের দিন আম্মু আর তার বান্ধবী ফজর হবার একটু আগে আম বাগানের দিকে চলে গিয়েছিলেন। তারপর এক পর্যায়ে অবাক হয়ে যায়, তারা দেখে যে লাইলি সেই বাগানে আম কুড়াচ্ছে। প্রতিদিনের মতো সে তার বাবার চাদর গায়ে দিয়ে আম কুড়াতে এসেছিল। আম্মু তাকে আওয়াজ দেয়, বলে তুই সবসময় আমার আগে চলে আসিস। আম্মু কিছু কম আম পেয়েছিল, এই নিয়ে আম্মু অনেক অভিমান করেছিল সেদিন। সে লাইলিকে এক পর্যায়ে জিজ্ঞেস করে, লাইলি তুই কয়টা আম পেয়েছিস দেখা। কিন্তু লাইলি কোনো উত্তর দিচ্ছিলেন না। আম্মু আবার জিজ্ঞাসা করেন, তুই তো অনেক আম কুড়িয়েছিস, আমাকে কিছু দে, আমি একটাও পাইনি। এক পর্যায়ে আম্মু চিন্তা করে যে তাকে জড়িয়ে ধরে কিছু আম নেবে। রাসেল ভাই, আমার আম্মু এক পর্যায়ে তাকে জড়িয়ে ধরে এবং ধস্তাধস্তি শুরু হয়। আম্মুর জেদ কাজ করে, আমগুলো দেখেই এইভাবে জোড়াজুড়ি শুরু করে। এক পর্যায়ে আম্মু যখন তাকে ধরতে যাচ্ছিল, হঠাৎ সে চোখের নিমেষেই হাওয়ায় মিশে যায়। মানে একটা জলজ্যান্ত মানুষ হঠাৎ করেই গায়েব হয়ে যায়। স্বাভাবিকভাবেই এটা একটা অবাক করা বিষয়। তো আম্মুর মধ্যে তখন ভয় কাজ করে। সে দৌড়ে বাসায় চলে আসে এবং কাউকে না জানিয়ে শুয়ে পড়ে। পরদিন সকালে সেই লাইলির বাসায় যায় আম্মু, এবং আম্মু জিজ্ঞেস করে, তুই কাল রাতে আম কুড়াতে গিয়েছিলি? সে বলে শারীরিকভাবে সে অসুস্থ, সেই জন্য সে আম কুড়াতে যেতে পারেনি। এরপর আম্মু অস্বাভাবিক জ্বর আসে। ধীরে ধীরে অসুস্থতা বাড়তেই থাকে এবং বাড়িতে আমার নানা নানু সবাই আম্মুকে নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়ে। তারপর নানারা সবকিছু তার কাছ থেকে শুনে একটা পর্যায়ে এবং কবিরাজ নিয়ে আসে। এলাকায় তাকে কুঁজো কবিরাজ বলে সবাই চেনে এবং তাকেই নিয়ে আসা হয়। সমস্ত ঘটনা তাকে জানানো হয়। কবিরাজ কাছে এসে আম্মুকে অনেক কিছুই বলেন এবং তার অসুস্থতার কারণ, কেন এরকম হয়েছে, এই সমস্ত জিজ্ঞেস করতেই তিনি নিশ্চুপ হয়ে যান। এবং বিস্তারিতভাবে কবিরাজ একসময় জানান তার জিন হাজির করার মাধ্যমে। এবং বলে রাখা ভালো, আম্মুর শরীরে প্রচুর জ্বর ছিল, ঠিকমতো আম্মু খেতে পারছিল না, কথাও বলতে পারছিল না। এরপর কবিরাজ তার জিন দ্বারা জানতে পারে যে আম্মু যখন তার প্রিয় বান্ধবী লাইলি ভেবে তার সাথে জোড়াজুড়ি করছিল, ধস্তাধস্তি করছিল, সেটি আর কেউ নয়, সেটি ছিল একটি জিন। এবং জিনটা তাকে যত এড়িয়ে যাচ্ছিল, ততই আম্মু জিনটাকে জোরে চেপে ধরতে যাচ্ছিল। তাতেই এক পর্যায়ে জিনটা বিরক্ত হয়ে চলে যায়। এরপর আম্মু দৌড়ে বাসায় ফেরার সময় সেই জিনের সাথে চলাচল করা কিছু জিন আম্মুর পিছু নিয়েছিল। যেহেতু ফজরের আজান দিয়ে দেয় এবং তারা কোনো ক্ষতি করতে পারে না, তারা আম্মুর শরীরে প্রবেশ করে এবং আম্মু এত অসুস্থ হয়ে পড়ে। রিচুয়াল দ্বারা সেই জিনগুলোকে হাজির করা হয়। যখন কবিরাজ আম্মুর দেহে থাকা জিনগুলোকে হাজির করে, তখন নানি বাসার সবাই দেখতে পায় এক অস্বাভাবিক চিত্র। যেহেতু আগেই বলেছিলাম আম্মু কথা বলতে পারছিলেন না, কিন্তু তার চোখ লাল হয়ে যায় এবং এক পর্যায়ে ভিন্ন ভিন্ন গলায়, যেমন ছেলে মেয়ে কখনো এক এক রকম গলায় সে কথা বলতে শুরু করে এবং তাদেরকে বলে
আম্মুকে ছেড়ে দেওয়ার জন্য কবিরাজ আবার তাদের একটা সুযোগ দেন। জিনগুলো আম্মুকে ছেড়ে যাওয়ার জন্য বা ত্যাগ করার জন্য কিছুতেই রাজি ছিল না। কিছু মন্ত্র টানা করে সে ঝাড়ফুঁক দিয়ে কিছুতেই যখন লাভ হচ্ছিল না, তখন কবিরাজ জানতে পারে যে আমাদের ঘরে একটা জান দিতে হবে। আমরা কারণ জানতে চাইলে কবিরাজ জানান যে এদিকে যখন ঝাড়ফুঁক চলছে তখন জিনদের দিক থেকেও তারা প্রতিরোধ করছে, যার কারণে কাজ হচ্ছিল না। এবং আম্মুর কাছে নাকি মোট 6টা জিন আছে। কবিরাজ বলে তাদের মধ্যে 4টা মুসলিম, 2টা হিন্দু, যার মধ্যে 5 জন পুরুষ এবং 1 জন মহিলা। এবং তারা আম্মুকে তাদের রাজ্যে নিয়ে যেতে চায়। আম্মু নাকি অনেক সাহসী এবং শক্তিশালী, যার জন্য সেখানে নিয়ে আম্মুকে দিয়ে তারা তাদের খেদমতে রাখতে চায়। আরও বলে আমি তাদেরকে বিভিন্নভাবে রাজি করানোর চেষ্টা করেছি, কিন্তু তারা কোনোভাবেই রাজি হচ্ছে না। এই বলে কবিরাজ চলে যায়। নানুরা চিন্তায় পড়ে যায়। পুরো এলাকায় খবর ছড়িয়ে পড়ে। কি হবে কিছুই ভেবে পাচ্ছে না কেউ। আম্মু রীতিমতো সুস্থ হচ্ছিল আবার অসুস্থ হচ্ছিল, এরকম একটা অবস্থা। একদিন সকালবেলা বাসায় আমার আম্মুর দূরের এক বান্ধবীর আগমন হয়। বলে রাখি আম্মুর 3 বান্ধবী ছিল, লাইলি, তিশা এবং আম্মু। ছোটবেলা থেকেই তারা এক গ্রামে মানুষ। তিশা যে ছিল তার পড়াশোনার জন্য গ্রাম ছেড়ে চলে যেতে হয়েছিল। সঙ্গত কারণে আমি সেই জায়গার নাম বলছি না যে কোথায় তিশা ছিলেন। তিশা কিন্তু আম্মুর রোজ খোঁজ খবর রাখতেন এবং তাদেরকে সবকিছু খুলে বলে। তখন তিশা আন্টি আম্মুর এবং আব্বুর দূরের এক হুজুরের কাছে খবর নেন এবং অনেক বড় পীর তিনি, এবং তিনি সেই অঞ্চলে একটা দরগায় থাকেন। সেই দুষ্টু জিন পরীর আসর থেকে মানুষকে তিনি ছাড়াতে পারেন এবং নানাদেরকে এই ব্যাপারে তিশা সবকিছুই জানান। এবং সেই পীরের কথা বলতে থাকেন। সেই পীর 4 দিন পরে আসবেন এবং তাকে নিয়ে আসার ব্যবস্থা করা হবে। এর মধ্যে 2 দিনের দিন সকালবেলা আম্মুকে হঠাৎ বাসায় পাওয়া যাচ্ছে না। গ্রামের সবাই মিলে খোঁজাখুঁজি করার পর আম্মুকে যখন পাওয়া যাচ্ছিল না, পরে এলাকার একজন খবর দেয় আম বাগানে কোনো এক আম গাছের নিচে বসে আম্মু নাকি আম খাচ্ছিল। নানুরা সবাই মিলে গিয়ে দেখে সেই দৃশ্য, গাছের নিচে বসে আম খাচ্ছে। পরে আম্মুকে সবাই নানুদের বাসায় নিয়ে আসে। সবার ভাষ্যমতে আম্মুকে নাকি আনাই যাচ্ছিল না 4-5 জন মিলে। এভাবে নানুরা দোয়া দুরুদ যা কিছু জানতো সবকিছু পড়ে যায় এবং আম্মু একটা পর্যায়ে স্বাভাবিক হয় এবং সবাই ঘুমিয়ে পড়ে। তারপরে আম্মুকে প্রশ্ন করা হয় কি হয়েছিল, কোথায় গিয়েছিলে। যখন ঘুম থেকে ওঠার পরে জিজ্ঞেস করা হয়, আম্মু শুধুমাত্র একটা কথাই বলতে পারে যে লাইলি অর্থাৎ তার বান্ধবী আম কুড়াবে বলে নাকি তাকে ডেকে নিয়ে গেছে। এরপর নানুরা ঠিক করে বাসায় তালা বন্ধ করে রাখবে আম্মুকে, কোনো এক রুমে তাকে বন্দি করে রাখা হয়। এবং কুজো কবিরাজ কিছু জিনকে রেখেছিল আমাদের বাসার চারপাশে পাহারা দেবার জন্য। নানুরা যখন রাতে কোনো সময় বাইরে যেত তখন দেখতে পেত আগুনের গোলা আমাদের বাসার চারপাশে ঘোরাফেরা করছে। আসল ঘটনা এখান থেকে শুরু। আমি আমার আম্মুর মুখে শুনেছি, রীতিমতো অবাক হয়েছি। এবং ফজরের সময় নানুর ভাষ্যমতে 4টায় সেই হুজুর পীরকে নিয়ে তিশার আব্বু হাজির হন। আমরা সবাই তাকে বসতে দিই। পীর সাহেব প্রথমে আমার আম্মুকে ডেকে আনতে বলেন। এক পর্যায়ে তিনি নানুদের উঠোনে একটি গোল বৃত্ত আঁকেন এবং তিনি বৃত্তের মধ্যে তার সমস্ত সরঞ্জাম রাখেন। তার মধ্যে ছিল একটি পানি ভর্তি কাঁসার গ্লাস, তার মধ্যে একটি তামার কয়েন রাখা হয়েছিল। একটা অবাক করা বিষয় হলো, সামনে নানুরা সবাই দেখতে পায় পানি ভর্তি গ্লাস, যেখানে কয়েন ভাসমান, ডুবছিল না, ভেসেই ছিল। এবং সেই একটা মাঝামাঝি অবস্থানে এক সময় সেই কয়েনটি চলে আসে। আম্মুকে আনা হয় যথারীতি সেই হুজুর এবং আম্মু দুজনে বৃত্তের মধ্যে অবস্থান করে। এবার হুজুর সেই জিনগুলোকে আম্মুর দেহে হাজির করায় এবং কিছু পানি আম্মুর গায়ে ছিটিয়ে দেয়। তারপর আম্মু সেই আগের মতো লাল চোখ হয়ে আসে তার, এবং আম্মু কখনো পুরুষ কখনো নারী মিশ্রিত কণ্ঠে কথা বলতে শুরু করে। হুজুর অর্থাৎ পীর সাহেব সেই জিনগুলোকে বলে এই পানিতে থাকা তামার কয়েনটা ধরে তুলতে, কিন্তু জিনগুলো কিছুতেই রাজি হচ্ছিল না। পরে হুজুর তার কাছে থাকা কিছু পানি দ্বারা আমার আম্মুর শরীরে ছিটিয়ে দেয় এবং পরে আম্মুর চোখ আবারও লাল হয়ে যায় এবং সেই বৃত্তের মধ্যেই যা হবার হচ্ছিল। এভাবে হুজুর পীর চেষ্টা চালিয়ে যেতে থাকেন। জিনগুলো কিছুতেই হুজুরের কথা শুনছিল না। এভাবে সকাল পেরিয়ে বিকেল হয়ে যায়। সন্ধ্যার আগ মুহূর্তে আম্মুর দেহে থাকা জিনগুলো মুখ খোলে এবং তারা কি বলে সেটা আমরা একটু শুনি। আমি আগেই বলেছিলাম 6টি জিন ছিল এবং তার মধ্যে একটি মেয়ে জিন ছিল। মেয়ের গলায় বলে, সেই মেয়েটি বলে যে আমি তাকে দেখে শুনে রেখেছি 2 মাস থেকে, আমরা তাকে খুব ভালোবাসি, পছন্দ করি। আমার 5 ছেলের মধ্যে বড় ছেলের সাথে তার বিয়ে দিতে চাই। আমি আমার বড় ছেলের জন্যই তাকে পছন্দ করেছি। আপনি এই মেয়ে আমাদের হাতে তুলে দিন, আমি তাকে আমার রাজ্যে নিয়ে সুখে শান্তিতে রাখবো। পরে বড় ছেলের পছন্দ হয় এবং আমি আমার মত বদলাই। আমি তাকে
আমাদের রাজ্যের কবিরাজ বানাবো এবং খেদমত করার জন্য, কিন্তু আমার বড় ছেলের পছন্দ না হয় আমি সিদ্ধান্ত পরিবর্তন করেছি। এরপরে হুজুর পীর বলে, আমি ওকে তোদের হাতে তুলে দেব না। একটা কুমারী মেয়ে, বিয়ের বয়স হয়েছে এবং বাবা মা তাকে নিয়ে কত স্বপ্ন দেখছে, এই অবস্থায় একটি মেয়েকে তুই নিয়ে যেতে পারবি না। হুজুরকে তারা বোঝানোর চেষ্টা করে, হুজুরও বুঝায়। মেয়ে জিনটা একটা পর্যায়ে বলে, ঠিক আছে, যেহেতু আমার কোনো মেয়ে নেই, 4টাই ছেলে, তাই মায়ের দিকে তাকিয়ে আমি এই মেয়েকে ছেড়ে দিচ্ছি। তবে যেহেতু ওর ওপরে আমার অনেক মায়া জন্মে গেছে, আমি তার কাছে আসবো না, কিন্তু দূর থেকে আমি তার খেয়াল রাখবো নিজের মেয়ের মতো করে। এরপর অস্বাভাবিকভাবে আম্মু মাটিতে লুটিয়ে পড়ে। পরে নানুরা হুজুরের পরামর্শে তাকে ঘিরে নিয়ে যায়, কিছু ঝাড়ফুঁক তাবিজ দিয়ে তাকে পরিয়ে রাখা হয় এবং অবাক করা বিষয় হলো সেই পাত্রে থাকা তামার কয়েনটা পানিতে ডুবে যায়। যেই কয়েন ভেসে থেকেছিল সেটা ডুবে গিয়ে এটাই প্রমাণ করে যে বিপদ কেটে গেছে। আজ 37টা বছর গেছে। আমার বন্ধু, সে নাকি এখনো আমার আম্মুকে একা একা কারোর সাথে কথা বলতে দেখে। সে জিজ্ঞেস করে, আম্মু কার সাথে কথা বলছো? আম্মু কোনো উত্তর দেয় না। আশা করছি ঘটনাটি সবার ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের এখানে বানানের অনেক ঝামেলা, যার কারণে পড়তে অনেক সময় সমস্যা হয়ে যায়। আমাদের এই অপারগতা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন। আমি মোহাম্মদ আশিক ইকবাল চঞ্চল বলছি সাতক্ষীরা থেকে। আমি বলে রাখা ভালো, আমি ভূত.com এর অনেক বড় একজন ফ্যান। 2015 থেকে আমি আপনাকে শুনছি। ঘটনা পাঠাতে চাই, কিন্তু পাঠানোর মতো ঘটনা ছিল না বলে আমি এতদিন কোনো ঘটনা পাঠাতে পারিনি। আমি একজন ডিপ্লোমা স্টুডেন্ট। আমার পক্ষে স্টুডিওতে আসা সম্ভব না এবং লিখেও ঘটনা পাঠানো সম্ভব না, কারণ পড়াশোনা নিয়ে বেশিরভাগ সময় ব্যস্ত থাকি। তাই হচ্ছে অডিও ক্লিপের মাধ্যমে পাঠালাম। আমার ঘটনাটা ভালো লাগলে পড়ে শোনানোর অনুরোধ রইল। ঘটনাটা আমার বড় মামাকে নিয়ে। ঘটনাটা যে সময় ঘটে, সময়টা ছিল 1998 সালের বর্ষাকালের যে কোনো একটা সময়। ঘটনাটা আমি আমার মা, আমার নানা ও নানির কাছ থেকে শুনেছি। বলে রাখা ভালো, আমার আম্মু ছিল আমার নানা নানির প্রথম সন্তান। ঘটনাটা যেদিন ঘটে সেদিন রাতে আমার নানা নানি, আমার বড় মামা, আমার আম্মু, আমার ছোট মামা, এনারা সবাই রাত্রে ঘুমাচ্ছিলেন। আমার নানি আর আমার আম্মু ঘুমাচ্ছিলেন এক ঘরে, আর হচ্ছে বড় মামা, ছোট মামা আর আমার নানা ঘুমাচ্ছিল আর এক ঘরে। হঠাৎ করে রাতের কিছুটা সময়, মানে মধ্যরাত হওয়ার পরে দেখা যায় যে আমার নানার পাশে, আমার নানাই বুঝতে পারে যে নানার পাশে বড় মামা নেই। সেই সময় নানা ঘুম থেকে উঠে সবাইকে ডাকাডাকি করে। ডাকাডাকি করার পরে বড় মামাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথাও খুঁজে পাওয়া যায়। তারপরে হচ্ছে কোথাও খুঁজে, অনেক জায়গায় খোঁজাখুঁজি করা হয়, খুঁজে পাওয়া যায় না। ফজরের আজানের পরে যে সময় সকাল হয়, সেই সময় হচ্ছে বড় মামাকে পাওয়া যায় নদীর ধারে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। নদীর ধার থেকে বড় মামাকে বাসায় এনে বড় মামার জ্ঞান ফেরানো হয় এবং বড় মামাকে জানানো হয়, মানে বড় মামাকে বলা হয় যে সে সারা রাত কোথায় ছিল, তা সে কিছুই বলতে পারে না। বলে রাখা ভালো, ঘটনাটা যে সময় ঘটে সেই সময় আমার বড় মামার বয়স ছিল 10 বছর। পরে আমার নানা নানি এলাকার মসজিদের ইমামের কাছে বড় মামাকে নিয়ে যায়। এবার ইমাম সাহেব আমার মামাকে দেখে বলেন যে এর উপরে খারাপ কিছু একটা আসর করেছে, আপনারা দয়া করে বড় একজন আলেমের ঠিকানা উনি দিয়ে দেন, সেই আলেমের কাছে যেতে। এইবার যেহেতু আমার নানা নানি যে গ্রামে থাকতেন, গ্রাম থেকে গ্রামের দূরত্ব একটু বেশি দূরে ছিল, তাই সেদিনকে আর যাওয়া সম্ভব হয়নি। তার 2 দিন পরে তারা হচ্ছে আলেমের কাছে যান। তারা আলেমের কাছে যাওয়ার আগে এই 2 দিনের ভিতরে ঘটে যায় এক লোমহর্ষক ঘটনা, যার সম্মুখীন তারা কেউ, মানে যে ঘটনার সম্মুখীন মানুষ হতে চায় না, কিন্তু পরিস্থিতির বশবর্তী হয়ে যেতে হয়। সেদিন রাতে আবার সবাই একসাথে ঘুমিয়েছিল। ঘুমিয়ে থাকার পরে রাতে 1টার সময় আমার বড় মামাকে আবার খুঁজে পাওয়া যায় না। অনেক খোঁজাখুঁজি করা হয়,
খুঁজে মোটে পাওয়াই যায় না। তারপরে সকাল হয়, সকাল হলে ইমাম সাহেবকে আনা হয়। ইমাম সাহেব বলেন কি যে তিনি যে আলেমের ঠিকানা দিয়েছিলেন সেই আলেমের সাথে যোগাযোগ করতে। তারপর আলেমকেও আনা হয়। আলেমকে আনলে আলেম তার এক জিনের মাধ্যমে বলেন যে বড় মামাকে পরীতে আসর করেছে। পরীরা 3 বোন, তার ভিতরে ছোট বোনের আমার বড় মামাকে খুবই পছন্দ হয়েছে, তাই তারা বড় মামাকে চায়। তখন আমার নানা নানি জানতে চান যে তারা তাদের সন্তান মানে বড় মামাকে কখন ফিরে পাবে। সে সময় আলেম তার জিনের মাধ্যমে জেনে বলেন যে আপাতত জিনেরা তাকে নিয়ে তাদের কাছে রাখবে না, তারা ঠিকই ফিরিয়ে দিবেন। এইভাবে হচ্ছে আপনার প্রায় 2 দিন কেটে যায়। 2 দিন কেটে যাওয়ার পরে বড় মামাকে আবার সেই অবস্থায় নদীর ধারে পাওয়া যায়। সেই সময় বড় মামা অজ্ঞান ছিল। তারপরে বড় মামার কাছে জিজ্ঞেস করা হয় যে সে কোথায় ছিল, কি বৃত্তান্ত, সে কিছুই বলতে পারে না। তারপরে আলেমের মাধ্যমে বাড়ি বন্ধ করে নেওয়া হয়। বাড়ি বন্ধ করার পরে হচ্ছে তারা আমার নানা নানিকে স্বপ্ন দেখায় যে তারা যদি তাদের বড় সন্তানকে পরিদের কাছে না দেয় তাহলে তাদের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। এবার আমার নানা নানি পুনরায় আবার হচ্ছে আলেমের কাছে যান। যাওয়ার পরে আলেম বলেন কি যে আপনারা 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ুন আর আপনাদের বড় সন্তানকে যত দ্রুত সম্ভব মাদ্রাসায় সে ভর্তি করে দিয়ে আসেন, তাকে আরবি লাইনে পড়ান, দেন হচ্ছে আপনারা এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। আলহামদুলিল্লাহ রাসেল ভাই, তারপরে হচ্ছে আর কোনো সমস্যা আমার মামার সাথে হয়নি। এটাই ছিল ঘটনা। জানি না কিভাবে কি বলতে পেরেছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমার গুছিয়ে কথা বলার অভ্যেস আসলে নাই, যদি কোনো ভুল ত্রুটি